আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভয়েস অফ জান্নাতের চ্যানেলের পক্ষ থেকে আমি সুজন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কেউ পুরো গল্পটা না শুনে বাজে কমেন্ট করবেন না। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সাথে যদি কথা বলতে চান, ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আর হ্যাঁ, আমাদের গল্পতে লাইক করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো চলুন গল্পটা শুরু করা যাক। কটমট করে তাকায় তিয়ানা। ফুঁসে ওঠে সে। মেঘালয়কে ঠেলে নিজের থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসে সে। তিয়ানাকে রাগে ফোঁস করতে দেখে হো হো করে হেসে দেয় মেঘালয়। তাতে তিয়ানার আরও রেগে যায়। রেগে গিয়ে মেঘালয়ের পিঠে মারতে থাকে। মেঘালয় হেসে তিয়ানার হাত আঁকড়ে ধরে। তিয়ানা দমে না গিয়ে মেঘালয়ের নাকে কামড় দেয়। মেঘালয় ব্যথায় উহ করে ওঠে। তিয়ানা সেদিকে পাত্তা না দিয়ে মেঘালয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে গাল ফুলিয়ে বসে থাকে। মেঘালয় নাকে হাত বুলিয়ে বলল, রাক্ষসী একটা। আহ, আমার নাক তোর মতো রাক্ষসী বউ কারো কপালে জোটেনি হয়তো। আমি এক পিস, যার ভাগ্যে এই রাক্ষসী জুটেছে। মেঘালয়ের কথাকে পাত্তা না দিয়ে সিরিয়াস কণ্ঠে বলে উঠল তিয়ানা। আপনার কি সত্যি প্রেমিকা আছে? নাক থেকে হাত সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায় তিয়ানার দিকে মেঘালয়। কিছু একটা ভেবে সিরিয়াসভাবে বলল। হ্যাঁ। থমকায় তিয়ানা। বিস্মিত চোখে মেঘালয়কে দেখে সে। তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায় মেঘালয়। তিয়ানার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। নিজ মনেই বলল সে। আই অ্যাম সরি তিনু, তোকে কষ্ট দেওয়ার জন্য এটা কিন্তু দরকার। যেদিন সত্যিটা সামনে আসবে সেদিন সুখী হবি তোরা তিনজন। শুধু তোরা তিনজন না, হ্যাঁ, আরও একজন আছে। ভেবে হালকা হাসে মেঘালয়। সে শুধু চাচ্ছে এসবে তিয়ানা অতিষ্ঠ হয়ে যাবে, আর সেটা যেদিন সাঈদের কানে যাবে ঠিক তখন। সেটা সিক্রেট। হেসে পাশে থাকা কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে মেঘালয়। অবন্তীর বাড়ির সামনে দিয়ে ঘুরঘুর করছে তিলাত। কখনো ফুটপাতে বসে নখ খচাচ্ছে বা উঠে রাস্তায় এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। মাথায় কিছু খেলছে না তিলাতের। তার মন শুধু একটা কথাই বলছে। তোর অবন্তীকেই চাই এই তিলাত। ইউ ফিল ইউ লাভ ইথ হিম। খানিকক্ষণ পায়চারি করে অবন্তীদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে উকিঝুঁকি মারে সে। তবে অবন্তীর দেখা নেই। রেগে পা দিয়ে রাস্তায় বাড়ি মারে তিলাত, কিন্তু ব্যথাটা সেই পায়। পা ধরে ফুটপাতে বসে পড়ে। এখন নিজের উপরই নিজের রাগ হচ্ছে তিলাতের। এর চেয়ে আগেই তো ভালো লাগতো। একসাথে কয়েকটা প্রেম, টাইম পাস, জীবন বিন্দাস ছিল। এখন বুড়ো বয়সে প্রেমে পড়ে বাচ্চা বাচ্চা ছেলেদের মতো থাকো দাঁড়িয়ে। ভাঙ্গা স্বরে গান ধরে তিলাত। অবন্তী, তুই অপরাধী রে। তোর ইনোসেন্ট চেহারা দেখিয়ে তোর প্রেমে ফেললি রে। এখন কই লুকাইলি রে তুই অপরাধী রে? নিজের কাকের মতো ক্যাকে করা কণ্ঠের উপর বিরক্ত হয় তিলাত। গান বাদ দিয়ে মেঘালয়কে ফোন দেয় সে। ফোন ধরে গাল দেওয়া শুরু করে মেঘালয়। শালার ঘরের শালা, আমার ঘুমের উপরে তোদের এত কিসের শত্রুতা? মেঘালয়ের গালিতে বিরক্ত হয় তিলাত, যাকে বলে চরম বিরক্ত। কিন্তু মেঘালয়কে তার এখন দরকার, তাই তাকে না চটানোই ভালো। তাই নিজের চরম বিরক্তকে দমন করে মিষ্টি কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল। আমি জানি আমি তোর শালা আমি। বারবার বলতে হবে না। কাল থেকে শুনতে শুনতে কান পচে গেল আমার। তিলাতের মিষ্টি বুলিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে উঠল মেঘালয়। কি চাই? আই অ্যাম ইউ লাভ। বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলে মেঘালয়। হোয়াট? ইউ প্লেন ইউ লাভ? দুঃখী কণ্ঠে উত্তর দেয় তিলাত। ইয়া, আই অ্যাম ইউ লাভ।
ফটফট বলে উঠল মেঘালয়। আই ডোন্ট বিলিভ দিস। আমি সত্যি বলছি মেঘ। মেঘালয় আহাম্মক হয়ে প্রশ্ন করে। মেয়েটাকে অবন্তী। মেঘালয় দ্বিগুণ চিল্লিয়ে বলল। হোয়াট? শেষ পর্যন্ত বোনের বান্ধবীর প্রেমে পড়লি ছাগল? তাকে ছাগল বলাটা পছন্দ হয় না তিলাতের, তাই ফুঁসে উঠে বলল। তাহলে তুইও ছাগল। আমার মতো তুইও তো বন্ধুর বোনের প্রেমে পড়েছিস। তার বেলায় ছাদের রেলিংয়ে 2 হাত ভর দিয়ে বসে আছে তিয়ানা। হঠাৎ করে তার জীবনটা উল্টাপাল্টা হয়ে গেল। ভালোই তো ছিল তার নিজের জগৎ, সেখানে কেন সে নিজের জীবনের সত্যিটা জানতে পারলো? তার আম্মু তার নিজের আম্মু না। এটা কি করে মানবে সে, যাকে ছোটবেলা থেকে আম্মু জেনে এসেছে সে নাকি তার মাই না? আর যিনি মা সে যে কবরে শুয়ে আছেন অন্যের জীবন ধ্বংস করে, আর যাকে ভালোবাসলো সে নাকি অন্য কাউকে ভালোবাসে। হু হু করে কেঁদে দেয় তিয়ানা। কিছু ভালো লাগছে না তার, কথায় একটা চলে যেতে ইচ্ছা করছে। পাশে কারো উপস্থিত টের পেয়ে চোখের জল মুছে তিয়ানা পিছনে ফিরে তুলিকাকে দেখে মলিন হেসে বলল। কিছু বলবে আম্মু? মেয়ের দিকে ভালো করে তাকায় তুলিকা। মেয়েটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে, খায় না ঠিক মতো, কেমন একটা গুটিয়ে ফেলেছে নিজেকে। যে মেয়েটা বাড়ি মাতাল করে রাখে সে এখন প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলছে না। মেয়ের এক গালে হাত রেখে বলল। কি হয়েছে বলো তো? কি হবে? কিছু না। সন্দেহ নিয়ে বলে তুলিকা। কিছু একটা হয়েছে, না হলে আমার মেয়ে এভাবে চুপ থাকতে পারে না। মায়ের চোখে চোখ রেখে মলিন হেসে বলল তিয়ানা। তোমার মেয়ে? হঠাৎ তিয়ানার এমন কথায় বুক ধক করে উঠে তুলিকার। নিজের মনের উঠা ঝড়কে দমিয়ে অনেকটা আত্মবিশ্বাসের সাথে হেসে বলে উঠে সে। হ্যাঁ, আমার মেয়ে। এখন বলো তো কি হয়েছে? এমন চুপচাপ কেন তুই? মেঘ একা ঘরে, ও কি ভাবছে বলতো? মায়ের কথায় কিছুটা রাগ নিয়ে বলে তিয়ানা। তোমার মেয়ে কি কখনো এই বাড়িতে একা থাকেনি আম্মু? কিন্তু তখনের থাকা আর এখনের থাকা এক নয়। এখন সে এই বাড়ির নতুন জামাই, তোর বর হয়। আমি বড় হতে বলিনি আম্মু। ধমকে উঠে তিয়ানা। তিনু, এসব কোন ধরনের কথা? আগে যে সম্পর্কই থাকুক না কেন, এখন মেঘ তোমার স্বামী, তাই তাকে তার যোগ্য সম্মান দিয়ে কথা বলবো। রাগ নিয়ে বলে উঠে তিয়ানা। তাকে স্বামী হতে কেউ বলেনি আম্মু। তোমরা আমাকে বিয়েতে জোর করেছো, এমনকি মেঘ ভাইয়াকেও তোমরা জোর করেছো। তিয়ানার শেষের কথাটা শোনা মাত্র ভ্রু কুঁচকে ফেলে তুলিকা। বলল। মানে? কথা ঘুরায় তিয়ানা আমতা আমতা করে বলল। কিছু না। একটু থেমে বলল। এটা সত্যি আম্মু, তুমি আমার চেয়ে মেঘ ভাইয়াকে বেশি ভালোবাসো। হাসে তুলিকা। হেসে তিয়ানার 2 গালে হাত রেখে বলল। প্রথমত নিজের স্বামীকে ভাই বলতে নেই। জানি অভ্যেস, কিন্তু অভ্যেস তো বদলাতে হবে। থেমে তিয়ানার কপালে ঠোঁট ছুঁয়ে বলল। তুই তো আমার নারী ছেঁড়া ধন, তোর থেকে আর কাউকে ভালোবাসতে পারি? মায়ের চোখের দিকে তাকিয়ে বলল তিয়ানা। সত্যি কি তাই? নারী ছেড়ে ধন? থমকায় তুলিকা। সে সাথে অবাক চোখে তিয়ানাকে দেখে। তিয়ানার ঠোঁটের কোণে অদ্ভুত এক যন্ত্রণার হাসির রেখা। অজানা ভয়ে বুক কেঁপে ওঠে তুলিকার। তিয়ানার গাল থেকে হাত সরিয়ে নেয় সে। তুলিকার হাতের দিকে একবার তাকিয়ে তাকে পাশ কাটিয়ে ছাদ থেকে চলে যায় তিয়ানা। তবে থমকে দাঁড়িয়ে থাকে তুলিকা। মেয়ের বলা শেষ কথার মানে খোঁজার চেষ্টা তার। মৌমিতার কোলে মাথা দিয়ে শুয়ে আছে মেঘালয়। মৌমিতা ছেলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মেঘালয় হাত বাড়িয়ে মৌমিতাকে আলতো জড়িয়ে ধরে বলল। থ্যাঙ্কস আম্মু, তিনুকে আমার করে দেওয়ার জন্য। মুস্কি হাসে মৌমিতা। কিছুটা জোরে মেঘালয়ের চুল টান দেয়। মেঘালয় ব্যথাতুর স্বরে বলল। উফ আম্মু, লাগছে। হেসে বলল মৌমিতা। তোর মনে মনে এসব ছিল, বলিসনি কেন? মেঘালয় মায়ের কোলে মুখ লুকিয়ে বলল। তা কোনো সময় আসেনি? যেদিন সাদির ভাই প্রস্তাব দিল, আমি শুধু ভেবেছিলাম তোকে বলবো কি করে, পরে শুনি ডুবে ডুবে জল খাচ্ছিস বহুদিন। কথা শেষে খিলখিল করে হেসে দেয় মৌমিতা। সাথে যোগ দেয় মেঘালয়। মৌমিতার হাসি বন্ধ করে বলল। জানিস তিনু, কে আমি আমার কাছেই রাখতে চেয়েছিলাম, আর আমার কাছে রাখার উপায় ছিল তিনুকে তোর বউ করার। কিন্তু তুলি বা সাদির ভাইকে বলার সাহস পাইনি। তাছাড়া তুই মানবি কি না সেটাও তো জানতাম না। ফটাফট বলল মেঘালয়।
এখন তো জেনেছ, বিয়ে হয়েছে, এখন আমার বউকে আমার কাছে এনে দাও। চোখ ছোট ছোট করে ফেলে মৌমিতা। পরক্ষণে হেসে ছেলের গালে আলতো থাপ্পড় মেরে বলল। বউ পাগল একটা। শব্দ করে হেসে ওঠে মেঘালয়। তিয়ানা আনমনে অবন্তীর বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার কি করা উচিত বুঝতে পারছে না। মেঘালয়কে প্রশ্ন করলেও মেঘালয় তাকে আশানুর উত্তর দিচ্ছে না। কি করা উচিত তার? তিয়ানার পাশে এসে দাঁড়ায় অবন্তী। কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে বলল। তিনু, মন খারাপ? অবন্তীর দিকে তাকিয়ে মলিন হেসে অশান্ত কণ্ঠে বলল তিয়ানা। না, ঠিক আছে। খানিক থমকে বলল তিয়ানা। আমার বিয়ে হয়ে গেছে অবন্তী। অবন্তী বিস্ময় নিয়ে বলল। হোয়াট? তিয়ানা মাথা ঝাঁকিয়ে বলল। ইয়া, বিয়ে হয়ে গেছে। কবে, কখন, কার সাথে? তিয়ানা মৃদু হেসে আস্তে ধীরে উত্তরে বলল। আজ 1 সপ্তাহ হলো বিয়ে হয়েছে। সেদিন তোর সাথে কথা শেষ করে বাড়ি গিয়ে শুনলাম আমার নাকি বিয়ে। বাসের ঘরে গিয়ে দেখলাম আমার বর আর কেউ না, মেঘ ভাইয়া। সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? বিয়ের পরের দিন মেঘ ভাইয়ের কাছে জানতে পারি সে অলরেডি রিলেশনে আছে, তার প্রেমিকা আছে, যার নাম হাজরিনী। শেষের কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসে তিয়ানার। চোখের কণের জল মুছে মুচকি হাসে। অবন্তী বিস্মিত দৃষ্টি নিয়ে তিয়ানার দিকে তাকিয়ে থাকে এভাবে। দুজনেই চুপ থাকে কিছুক্ষণ। অবন্তী নীরবতা ভেঙে বলল। এখন কি করবি? তাচ্ছিল্যর হাসি হেসে বলল তিয়ানা। অন্য সব টিপিক্যাল বউদের মতো স্বামীকে মানানোর চেষ্টা করব, যদি মানে। তিয়ানার কথা শেষ সাথে সাথেই তিলাত এসে দাঁড়ায় তাদের সামনে। তিলাত অবন্তীকে আর চোখে এক পলক দেখে গলা খাকারি দিয়ে বলল। তিনু চল, তোকে নিতে আসছে। তিয়ানা বিস্মিত স্বরে প্রশ্ন করল। আমাকে? তিলাত হাসার চেষ্টা করে বলল। হ্যাঁ, আম্মু বলল তুই আজ বাইক নিয়ে আসিসনি, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। তিয়ানা অবাক কণ্ঠে বলল। আজ সূর্য কোন দিকে উঠলো? তিলাতের কপালে হাত দিয়ে বলল। দেখি দেখি, তোর জ্বর টর এলো কিনা। অবন্তী হেসে বলল। তিনু, ভাইয়ের সাথে মজা করছিস কেন? অবন্তীর ভাইয়াটাকে মেজাজ চটে যায় তিলাতের। ফোঁস করে বলল। দেবো একটা। বড় ভাইয়ার সাথে এভাবে কথা বলে? চল বাড়ি চল। অবন্তীর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে। আসছি। বলে তিয়ানার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যায় তিলাত। তিয়ানা বাড়ি ফিরে নিজ ঘরে গিয়ে দেখে মেঘালয় তার বিছানা দখল করে শুয়ে আছে। তিয়ানা কটমট করে বলল। আপনি আজ আমাদের বাড়িতে কি করছেন? শেষে শোয়া থেকে উঠে আসন পেতে বসে হাতের আঙ্গুল ফুটাতে ফুটাতে বলল। আর বলিস না, বউকে মিস করছিলাম, তাই বউয়ের কাছে চলে আসলাম। ছেলেদের এই এক দোষ, একবার বিয়ে হলে বউ ছাড়া তাদের চলে না। আমারও চলছে না, তাই চলে এলাম। কপাল কুঁচকে ফেলে তিয়ানা। সাথে থাকা ব্যাগ পড়ার টেবিলের উপরে রেখে পা চেয়ারের উপর তুলে জুতা খুলতে খুলতে বলল। বউ তো বোন, আপনার প্রেমিকা কই? তার কাছে যান। ফটাফট উত্তর দেয় মেঘালয়। প্রেমিকা বিজি মানুষ, তাছাড়া অপশনাল যখন বউ আছে। ভ্রু কুঁচকে ফেলে তিয়ানা। তাকে কি বোঝালো মেঘালয়? সে ঐচ্ছিক? রাগী স্বরে বলল তিয়ানা। ভাইয়া, আপনি ঠিক কি চান, বউ নাকি প্রেমিকা? থেমে মেঘালয়ের কাছে গিয়ে বলল। আমি অন্য সব মেয়েদের মতো নই যে নিজে স্যাক্রিফাইস করব। আমার অধিকার আমি বুঝে নেব। বাঁকা হাসে মেঘালয়। তাই আমি আমার প্রেমিকাকে ছাড়ছি না তিনু, দেখি তুই কি করতে পারিস। সব তোর বাপ আর আমার বাপের জন্য হয়েছে, তারা আমাকে জোর করেছে। এক কথা বারবার সহ্য হচ্ছে না তিয়ানার, রেগে বলল। সেটা আপনার আর তাদের ব্যাপার, আমার নয়। আপনি ছোট বাচ্চা না যে জোর করে বিয়ে দিয়ে দেবে কেউ। আর হ্যাঁ, আমি যতটুকু জানি মেঘালয় চৌধুরীকে জোর করে কোনো কাজ করানোর ক্ষমতা মানুষের অন্তত নেই। নিজেকে শান্ত করে তিয়ানা ধরে আসা স্বরে বলল। আমি আর এসব নিতে পারছি না মেঘ ভাইয়া। হয় তুমি আমাকে রাখো, নয়তো তোমার প্রেমিকাকে। এমনিতেই আমি খুব ডিপ্রেসড আছি। এই বিয়ে বিয়ে খেলা নিয়ে অতিরিক্ত চাপ নিতে চাচ্ছি না। কথা শেষ করে ওয়াশরুমে গিয়ে শব্দ করে দরজা আটকে দেয় তিয়ানা। মেঘালয় আহাম্মক হয়ে চেয়ে আসে। এত এত কথা তাকে তিয়ানা শোনালো। রিয়েলি? বিয়ে হতে না হতেই এত সাহস বেড়ে গেল? সোফায় বসে চা খাচ্ছিল সাজিদ। তুলিকা তার সোজাসুজি কাউচে এসে বসলো। কিছুক্ষণ হাঁসফাঁস করে বলল। একটা কথা ছিল।
সাজিদ পেপারের কাগজ হাতে নিয়ে বলল। বলো। তুলিকা আমতা আমতা করে বলল। বলছিলাম, তিনুকে এভাবে জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হলো? কপাল কুঁচকে ফেলে সাজিদ। নিউজ পেপার থেকে চোখ সরিয়ে তুলিকার দিকে তাকিয়ে বলল। মানে? আসলে তিনি হয়তো এই বিয়েতে খুশি না। সাজিদ ভ্রু কুঁচকে শান্ত কণ্ঠে প্রশ্ন করল। টিয়ানা তোমাকে কিছু বলেছে? না, বলেনি, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ইদানিং তিন্নু খুব আনমনা থাকছে। তিনি তো এমন নয়। যখন টিয়ানা নিজে থেকে কিছু বলেনি তখন তোমাকে আগ বাড়িয়ে কিছু ভাবতে হবে না। তেমন কিছু না। মেজাজ চটে যায় তুলিকার, ধীর কণ্ঠে বলল। টিয়ানা আমার মেয়ে সাদিত, আমাকে ভাবতে হবে। সাজিদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল। ভুল। তোমার মেয়ে নয়, তোমার বোন আর আমার মেয়ে। কথাটা মনে হয় তুলিকার বুকে গিয়ে বাঁধল। কাপা স্বরে বলল। সাদিত আমার মেয়ে হয় টিয়ানা। কোলে পিঠে করে বড় করেছি, জন্ম না দেই মানুষ তো করেছি। তুলিকার কথার প্রতি উত্তরে কিছু না বলে সোফা থেকে উঠে চলে যায় সাজিদ। তুলিকা পাথর হয়ে বসে থাকে। আজ তিয়ানা তার নিজের সন্তান হওয়া সত্ত্বেও জোর গলায় বলতে পারছে না সে। ইচ্ছে করলো তুলিকার চিৎকার করে সাজিদকে বলতে। টিয়ানা শুধু তোমার মেয়ে নয় সাদিত, আমারও মেয়ে, আমার নিজের পেটের সন্তান, যাকে আমি গর্ভে ধারণ করেছি, যাকে 10 মাস 10 দিন পেটে রেখে সকল কষ্ট যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি। টিয়ানার প্রতি তোমার যতটা অধিকার, ঠিক তার সমান অধিকার আমারও, কারণ আমি ওর মা, নিজের মা, যে তাকে জন্ম দিয়েছে। সাজিদ তিয়াশার বিয়ের পর বহু বছর দেশে ফিরেনি তুলিকা। প্রায় 11 বছর পর নিজের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে দেশে পা রাখে সে। আপনজন বলতে নানা আর মাই ছিল। নানা মারা যান বছর 6 আগে, এরপর মা। নিজের বলতে কেউ ছিল না তুলিকার। শূন্য ঘর আর এত এত স্মৃতি, সাথে সাজিদ সব সময় চোখের সামনে। সাজিদের সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও সাজিদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে নিজে আড়াল করতে পারে না তুলিকা। তুলিকার ফেরার পর তিয়াশা খুব হীনমতায় ছিল। বোনের কাছে ক্ষমা চাওয়ার মুখ তার ছিল না, আর না বোনকে নিজের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার, কারণ ততদিনে সে এক সন্তানের মা। সাজিদ তাকে যতই না মানুক, এটা তো সত্যি সে সাজিদের বউ। তুলিকা অবশ্য বোনের সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে, এমন যে কিছুই হয়নি। তিলাতকে নিজের কাছে টেনে নিয়েছে। তুলিকাকে দেখে পুরনো ক্ষতগুলো তাজা হয়ে ওঠে সাজিদের। প্রায় 8 বছর পর সে আবার বারে যায় এবং মাত্রাধিক অধিক ড্রিঙ্ক করে, শুধু ড্রিঙ্ক করে না, তুলিকাকে ফোন করে কথা শোনাতে থাকে। বেশি ড্রিঙ্ক করে ফেলে সাজিদ, উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। বারের ম্যানেজার সাজিদের থেকে ফোন নিয়ে তুলিকাকে সবটা জানায়। কল পেয়ে ছুটে যায় তুলিকা। সাজিদকে ওই অবস্থায় দেখে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করে তার। হাত ধরে সে সাজিদের। সাজিদ তুলিকার হাত খামচে ধরে, নিজের কাছে টেনে তুলিকার থুতনিতে আঙ্গুল দিয়ে চেপে ধরে বলে, আই হেট ইউ। এই 3টি শব্দ কানে যাওয়া মাত্র তুলিকার বুকে যন্ত্রণা শুরু হয়। চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সাজিদ নিজের আঙ্গুলের মাথায় জলগুলো নিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ছলনাময়ী। ছলনাময়ীদের কান্নাও পায়, মায়া কান্না। কথাটা কানে যাওয়া মাত্র তুলিকার মনে হলো কেউ তার বুকে পাথর রেখে দিয়েছে। খুব কষ্ট হয় তার, নিঃশ্বাস আটকে যায়। কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায় ভেতর থেকে। কান্না আটকাতে ঢোক গিলে তুলিকা, গলায় জ্বলে উঠে। নিজেকে সামলে ধরা গলায় বলল, উঠুন, বাড়ি যেতে হবে। তুলিকাকে ঠেলে দূরে সরিয়ে দেয় সাজিদ। রাগী স্বরে চেঁচিয়ে বলল, কার বাড়ি? কিসের বাড়ি? ওই বাড়িতে আমি শান্তি পাই না, এখানে পাই। এই যে এটা আমার বাড়ি। তুমি ফিরে এসেছো কেন? আমার পুরে ছাই হয়ে যাওয়া জীবনকে আরও শেষ করে দিতে? আই হেট ইউ, আই হেট ইউ। ঠকিয়েছ তুমি আমার বোন, সবাইকে ঠকিয়েছ। আই হেট বোথ অফ ইউ। সাজিদের চেঁচানোতে আশেপাশের সবাই
তাদের দিকে তাকায়। সাজিদ তাতে কোনো ভ্রুক্ষেপ না করে নিজ মনে ড্রিঙ্কস করতে থাকে। তুলিকা ড্রিঙ্কের বোতল কেড়ে নিতে চায়। সাজিদ রক্তচক্ষু নিয়ে তাকায় তুলিকার দিকে। হালকা ভয় পেয়েও পাত্তা দেয় না তুলিকা। ড্রিঙ্কের বোতল সাজিদের হাত থেকে কেড়ে নেয় সে। বারের বিল মিটিয়ে সাজিদকে নিয়ে বাইরে আসে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। সাজিদ নিজের হাত তুলিকার থেকে ছাড়িয়ে নিয়ে বাড়ির ভেতরে যেতে নেয়। তুলিকা তাকে ধরে বৃষ্টি মাথাতে নিয়েই রওনা হয় বাড়ির পথে। ফেরার পথে দুজনে বৃষ্টিতে ভিজে যায়। তুলিকা বাড়ি ফিরে সাজিদকে নিজের ঘরে রেখে তিয়াশার ঘরের দরজায় টোকা দেয়। তিয়াশা মাথা ব্যথার কারণে ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে অনেক আগেই। বিরক্ত হয় তুলিকা, কিছুক্ষণ দরজায় টোকা দিতে থাকে। তিয়াশার সাড়া না পেয়ে বিরক্ত নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে সে। কী করবে বুঝতে পারে না তুলিকা। সাজিদ নিজের মধ্যে নেই। বৃষ্টিতে ভেজার ফলে শরীরের কাপড়ও ভিজে চুপচুপ হয়ে আছে। কিছুক্ষণ থম মেরে সোফায় বসে থাকে তুলিকা। মানুষটা তার নেই, বোনের স্বামী হয়। বোনের স্বামীকে কি করে চেঞ্জ করাবে সে? যার স্বামী সে তো মরার মতো ঘুমাচ্ছে। রাগ হচ্ছে তুলিকার। নিজের রাগকে দমন করে সাজিদের ঘরে যায় তুলিকা। মানুষটাকে তো সে ভালোবাসে, কি করে এভাবে ভেজা কাপড়ে ফেলে রাখবে? যদি জ্বর হয় তার উপর আবার সাজিদের শরীরের টাইফয়েডের জীবাণু আছে। এর আগের বারের কথা ভেবেই কেঁপে ওঠে তুলিকা। সেবার জ্বর হয়, বেশ কিছুদিন হসপিটালাইজ হতে হয় সাজিদকে। তুলিকা ঘরে গিয়ে দেখে সাজিদ ভেজা শরীরে বিছানায় সোজা হয়ে হাত ছড়িয়ে শুয়ে আছে। রাগ হয় তার। রাগে ফোঁস করতে করতে নিজ মনে বকে, তাকে ঝামেলায় ফেলে নবাবজাদা ঘুমাচ্ছে। তুলিকা কোমরে আঁচল গুজে খাটে উঠে সাজিদের শার্টের বোতাম খুলতে নেয়। চোখ বন্ধ অবস্থায় তুলিকা হাত খামচে ধরে সাজিদ। তুলিকা ভ্রু কুঁচকে সাজিদের মুখ পানে তাকায়। সাজিদ চোখ খুলে তুলিকা দেখে ফিসেল হাসে। তুলিকা আহম্মক হয়ে চেয়ে থাকে। সাজিদ তাকে দেখে হাসছে। রিয়েলি? নেশা ভালো মতোই ধরেছে তাহলে। মৃদু দীর্ঘশ্বাস ফেলে সাজিদের হাত ছড়িয়ে বোতাম খুলতে নেয় সে। সাজিদ আবারও হাত ধরে তুলিকার। তুলিকা বিরক্ত নিয়ে সাজিদের দিকে তাকায়। সাজিদ হো হো করে হেসে দেয়। সাজিদের হাসি দেখে বুকের ভেতর কেমন কেমন খা খা করে উঠে তুলিকার। অনেক দিনে তৃষ্ণার্ত লাগে নিজেকে। এই হাসিটা, এই মানুষটাকে না দেখে সে এত বছর ভিনদেশে পড়েছিল। চোখ থেকে জল গড়িয়ে পড়ে তার। পরক্ষণে চোখ মুছে নিজেকে সামলে বলল, এসব কোন ধরনের পাগলামি সাদিদ? শার্ট খুলতে দাও, অনেকক্ষণ যাবৎ ভেজা শরীরে আছো। সাজিদ বাচ্চাদের মতো মিনমিন করে বলল। হ্যাঁ, খুলতে দেই, আর তুমি আমার ইজ্জত লোটো। সাজিদের এহেন কথায় থতমত খেয়ে যায় তুলিকা। খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে বলল, তোমার অনেক নেশা হয়ে গিয়েছে, আগে নেশা কাটাতে হবে। তুলিকার কোমর থেকে শাড়ির আঁচল খুলে আঁকড়ে ধরে সাজিদ। সাজিদের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় তুলিকা। ভয়ে ভয়ে বলল, কি করছো? জোরে হেসে দেয় সাজিদ। নেশাতুর কণ্ঠে বলল, খাবো, তোমাকে খাবো। কেঁপে উঠে তুলিকা। সাজিদের থেকে শাড়ির আঁচল ছাড়াতে নেয়। সাজিদ শাড়ির আঁচল আঁকড়ে ধরে টেনে তুলিকাকে বিছানায় ফেলে তার উপরে উঠে যায়। ভয় পেয়ে যায় তুলিকা। ভয়ে ভয়ে বলল, সাদিদ ছাড়ো। সাজিদ নেশার ঘরে বলল। না। অসহায় কণ্ঠে বলল তুলিকা। প্লিজ সাদিদ, ভুল হয়ে যাবে। শোনে না সাজিদ। তুলিকার ঘাড়ে মুখ ডুবায়, চুল সরিয়ে ঠোঁট ছোঁয়ায়। শিউরে উঠে তুলিকার। ইচ্ছে করছে সাজিদের এই পাগলামোকে সায় জানিয়ে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু না, সে বেঈমান হতে পারবে না। সাজিদকে নিজের থেকে সরাতে চায় সে, তবে সাজিদের পুরুষ শক্তির সাথে পেরে ওঠে না সে। না পেয়ে অনুনয় করে বলল, ভুল হচ্ছে সাদিদ, তুমি নেশার ঘরে আছো। কঠোর কণ্ঠে বলল তুলিকা। ছাড়ো আমাকে সাদিদ। সাজিদ খিলখিল করে হেসে উঠে বাচ্চা স্বরে বলল, ছাড়বো না, তোমাকে আদর করবো। নিজেকে মানাতে পারে না তুলিকা।
আর না সাজিদকে থামাতে পারছে। তিয়াশাকে কি জবাব দেবে সে? সকাল হলে সাজিদ নিজেও সবটা ভুলে যাবে। তখন সাজিদ যদি বলে সে সাজিদের নেশার ঘোরে সুযোগ নিয়েছে, এমনি সাজিদ তাকে ঘৃণা করে, ঘৃণাটা হয়তো আরও বেড়ে যাবে। সাজিদকে ঠেলে উঠতে নেয় তুলিকা, কিন্তু সাজিদ আঁকড়ে ধরে তাকে। শত চেষ্টা করেও সাজিদকে আটকাতে পারে না তুলিকা। পূর্ণতা পেয়ে যায় তাদের ভালোবাসার, তবে অবৈধভাবে। তাদের সম্পর্কের 13 বছর পর দুজন ভালোবাসার মানুষ শারীরিকভাবে এক হয়। ভোরে সাজিদ ঘুমানো মাত্র তুলিকা শরীরের শাড়ি পেঁচিয়ে নিজের ঘরে চলে যায়। বর্তমান রেস্টুরেন্টে ঢুকে মেঘালয়কে গতদিনের মেয়েটার সাথে দেখতে পায় তিয়ানা। মেঘালয় মেয়েটার হাত ধরে পাশাপাশি বসে আছে। রাগ হয় তিয়ানার, রাগে কষ্টে চোখের জল চলে আসে তার। এক পলক সেদিকে তাকিয়ে চলে যেতে নেয় তিয়ানা, তবে কিছু একটা ভেবে ফিরে এসে মেঘালয়ের টেবিলের কাছে যায়। এগিয়ে গিয়ে বাইকের চাবিটা টেবিলের উপর ঠাস করে রাখে। হঠাৎ শব্দে থতমত খায় মেঘালয়। ভ্রুকুটি করে পাশে তাকিয়ে দেখলো তিয়ানা দাঁড়িয়ে, ঠোঁটে মুচকি হাসি। তিয়ানাকে দেখে মেঘালয় তাড়াহুড়া করে মেয়েটার হাত ছেড়ে দেয়। সেদিকে তাকিয়ে মৃদু হাসে তিয়ানা। চেয়ার টেনে পা গুটিয়ে আসন পেতে বসে সে। মিটি হেসে প্রশ্ন করলো, ভাইয়া, গার্লফ্রেন্ড? পাশে থাকা মেয়েটা কপাল কুঁচকে প্রশ্ন করলো। তুমি কে? তিয়ানা দাঁত বের করে হেসে বলল, কাজিন, মেঘ ভাইয়ার বোন হই আমি। তিয়ানার এহনো উত্তরের বরাবরের মতো বাম ভ্রু কুঁচকে ফেলে মেঘালয়। তিয়ানা আড়ালে মেঘালয়কে চোখ মারে। তিয়ানার এমন কাণ্ডে বিস্ময়ে কাশি উঠে যায় মেঘালয়ের। মেয়েটা মেঘালয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। তিয়ানা সেদিকে কটমট করে তাকিয়ে দাঁত বের করে মুখে প্লাস্টিকের হাসি জড়িয়ে বলল, এ কি ভাইয়া, হঠাৎ কাশি হলো কেন তোমার? মেঘালয় চোখ গরম করে তাকায়। তিয়ানার তাকে পাত্তা না দিয়ে বলল, আপু, আপনার নামটা? মেয়েটা হেসে বলল। আমার নাম বৃষ্টি। তিয়ানা সন্দেহ নিয়ে মেঘালয়ের দিকে চেয়ে প্রশ্ন করল, কিন্তু আমি তো জানি আদৌ। হ্যাঁ, ওর নাম বৃষ্টি। আমি ওকে ভালোবেসে আদরণী বলে ডাকি। কথা কেড়ে নিয়ে গম্ভীর মুখে বলল মেঘালয়। বৃষ্টি কিছু বুঝতে না পেরে আহম্মক হয়ে মেঘালয়ের দিকে তাকায়। মেঘালয় তাকে চোখের ইশারায় চুপ থাকতে বলে। তিয়ানা ঠোঁটে হাসির রেখা টেনে আর চোখে মেঘালয়কে দেখে বলল, ও আচ্ছা, তাহলে তুমি আমার ভাবি হও। ও মিস্টেক, ভাবি না, হোক ভাবি। তুমি কিন্তু দারুণ দেখতে, ভাইয়ের সাথে মানিয়ে যাবে। মেঘালয় ভ্রু কুঁচকে তাকায় তিয়ানার দিকে। সে ভেবে পাচ্ছে না এই মেয়ে এখনো কি করে স্বাভাবিক, কি করে পসিবল। তিয়ানা হেসে বলল, ভাইয়া, তাহলে আজি মাম্মিকে জানাই, কি বলো? তিয়ানার কথায় চোখ বড় বড় করে তার দিকে তাকায় মেঘালয়। প্রায় ঘন্টা খানেক ধরে তুলিকার পেছন পেছন ঘুরছে তিলাত, কিন্তু যে কথাটা বলতে চাচ্ছে মুখ দিয়ে বের হচ্ছে না। ছেলের এমন কাণ্ড দেখে রেগে যায় তুলিকা। হাতে থাকা পানির জগ ডাইনিং টেবিলের উপরে শব্দ করে রেখে বলল, হ্যাঁ, কি বলতে চাস সেটা বলবি, নয়তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাবি। তিলাত করুণ চোখে মায়ের দিকে চেয়ে দুঃখী দুঃখী কণ্ঠস্বরে বলল, আম্মু, তুলিকা বিরক্ত হয়ে কপালে হাত দিয়ে নিজ মনে বলল, হায় কপাল, মেয়েটাকে চাইলাম ঘরোয়া বানাতে, সেটা তো পারলাম না। উল্টো ছেলেটা ঘরোয়া হলো, মায়ের পিছন পিছন আঁচল ঘরে ধরে ঘুরছে। একটা কথা বলতে এসে ঘন্টা খানিক লাগিয়ে দিচ্ছে, কিন্তু কথার কও বের করতে পারলো না মুখ ফুটে। রাগী স্বরে বলল তুলিকা। আঁচল ছাড় আমার। বলে তিলাতের হাত থেকে আঁচল ছাড়িয়ে রান্নাঘরে চলে যায় তুলিকা। তিলাত মায়ের পিছন পেছন গিয়ে মায়ের সাথে লেগে দাঁড়ায়। তুলিকা একবার বিরক্ত নিয়ে তিলাতের দুঃখী দুঃখী মুখটা দেখে চুলা বন্ধ করে হাতে খুন্তি নিয়ে বলল, বল, কি বলবি বল। এবার যদি কথা না বের হয়, এই খুরচনের বাড়ি পড়বে তোর পিঠে। তিলাত আমতা আমতা করে তোতলে বলতে নেয়। কথা শেষ করতে পারে না তিলাত, তার আগেই ঝড়ের গতিতে বাসায় ঢুকে তুলিকাকে চেঁচিয়ে ডাকতে শুরু করে তিয়ানা। তিয়ানার চেঁচানো শুনে তিলাতের কথাকে অসম্পূর্ণ রেখে কিচেন থেকে বেরিয়ে যায় তুলিকা। তিলাত বলতে নিয়েও বলতে না পেরে রেগে নিজের মাথায় টোকা দেয়। ব্যথা পেয়ে
মাথা ডলতে ডলতে দুঃখী স্বরে মনে মনে বলল, কোন জন্মের শত্রুকে আল্লাহ আমার বোন করে পাঠালো তিনিই জানেন। আমাকে বাস ছাড়া এ আর কিছুই দিতে পারে না। ইস, একটুর জন্য আম্মুকে বলতে পারলাম না অবন্তীর কথা। তুলিকা ডাইনিংয়ে গিয়ে রেগে বলল। বাড়িতে ডাকাত পড়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আস্তে কথা বল। তিয়ানার রাগে ফোঁসফোঁস করতে করতে বলে উঠল। তোমরা আমাকে বিয়ে দিয়েছো, রাইট? তুলিকা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। তো আমাকে এখনো বাড়িতে বসিয়ে রেখেছো কেন? তুলিকা আহম্মক হয়ে প্রশ্ন করল। তাহলে কি করব? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল তিয়ানা। কি আবার? আমাকে আমার শ্বশুরবাড়ি পাঠাবা? মেয়ের এমন কথা শুনে তুলিকার হাতে থাকা খুন্তি ফ্লোরে পড়ে যায়। অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে সে। তিলাত ফ্রিজ থেকে আপেল বের করে খাচ্ছিল। তিয়ানার কথা তার কানে যাওয়া মাত্রই হাত থেকে আপেল পড়ে যায়, আর সে এক দৃষ্টিতে বোকা চোখে হতবুদ্ধি হয়ে তিয়ানার দিকে হা করে তাকিয়ে থাকে। এটা কি শুনছে সে? ভূতের মুখে রাম রাম। তিলাত নিজের হাতে চিমটি কাটে। না, যা দেখছে সত্যি দেখছে। এটাও হয়? তিলাত পাশে থাকা সোফায় বসে গালে হাত দিয়ে বোনকে দেখতে থাকে। তুলিকা আহম্মক কণ্ঠে প্রশ্ন করল। কি বললা আম্মা? বিরক্ত হয় তিয়ানা। বিরক্তি নিয়ে বলল, আমার তো বিয়ে হয়ে গেছে আম্মু, তাহলে বাপের বাড়িতে থাকার কি দরকার? আমার শ্বশুরবাড়ি যাওয়ার ব্যবস্থা করো। কথা শেষে নিজের ঘরে চলে যায় তিয়ানা। তুলিকা মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে তিলাতকে উদ্দেশ্য করে বলল। আমি যা শুনছি তুইও কি সেটাই শুনছিস বাবু? তিলাত মাথা ঝাঁকিয়ে মিনমিন করে বলল। হ্যাঁ আম্মু। তিলাতের এখন নিজের মাথা ফাটাতে ইচ্ছা করছে। তারই বোন কোনো কিছুর পরোয়া না করে 1 সেকেন্ডে বলে দিল শ্বশুরবাড়ি যাওয়ার কথা। সেখানে সে বড় ভাই হয়ে ঘন্টা ধরে মায়ের আঁচল ধরে মায়ের পিছু পিছু ঘুরেও আসল কথাটা বলতে পারল না। কচু গাছের সাথে ঝুলে পড়া উচিত তার। নিজের ঘরে গিয়ে জিনিসপত্র ফ্লোরে ছুঁড়ে মারে তিয়ানা। রাগ কষ্ট দুটোই হচ্ছে তার। নিজের বিয়ে করা আপন স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখেও কিছু বলতে পারছে না সে। নিজের পাপ্পার উপর রাগ হচ্ছে তার। সে তো শুধু জানিয়েছিল ভালোবাসে সে মেঘালয়কে, তাই বলে এটা তো বলেনি এখনই বিয়ে দিয়ে দিতে। এখন তার কি হবে? সে মোটেও সতীন নিয়ে সংসার করবে না। হয় মেঘালয়কে খুন করবে, নয়তো ওই মেয়েকে, কি যেন নাম, বৃষ্টি, আবার আদর করে আদরণীয় ডাকা হচ্ছে। এই দুঃখ সে কাকে দেখাবে? তার বর? তিয়ানার বর কিনা তিয়ানাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে। এই ছিল তার কপালে। নিজের ভাগ্যের উপর বেশ দুঃখ হয় তিয়ানার। ভেবে নিয়েছে সে আজ কালকের মধ্যে বউ হয়ে ঢুকবে ওই বাড়িতে। তারপর দেখাবে তিয়ানা কি জিনিস। একদম সে অন্য সব মেয়েদের মতো ন্যাকা নয় যে নিজের স্বামীকে ছেড়ে দেবে। নিজের করেই ছাড়বে সে। আর ওই বৃষ্টিকেও সে তার বরের দিকে কুনজর দেওয়ার মজা বুঝাবে। তিয়ানা পেটের নিচে বালিশ রেখে খাটে উল্টো হয়ে ঝুলে থাকে। তার পা মাথা খাটের বাইরে ঝুলছে। রাগ হলে এমনটা করে থাকে সে। আজও রাগ হচ্ছে তার, ভীষণ রাগ। বারবার চোখের সামনে মেঘালয়ের ওই মেয়েটার হাত ধরার দৃশ্য চোখের সামনে ভাসছে তার। মেঘালয়ের এই হাত যদি সে 1000 বার ওয়াশ না করছে তো তার নাম তিয়ানা না। রেগে নিজের চুল খামচে ধরে ডুকরে কেঁদে উঠে তিয়ানা। কাঁদতে কাঁদতে নিজ মনে বলে সে, আজ আমার রাগে ছোটবেলার মতো আমার মাথায় উঠে পটি করে দিতে ইচ্ছে করছে মেঘ ভাইয়া। লাল টুকটুকে শাড়ি পরে মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে মেঘালয়ের ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে তিয়ানা। পাশে থাকা কাউসে হেলান দিয়ে কপালে এক হাত রেখে বসে আছে মেঘালয়। তিয়ানা সেদিকে তাকিয়ে কিটমিটিয়ে হাসি দেয়। মেঘালয় ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। তিয়ানা হেসে মেঘালয় বরাবর বিছানায় আসন পেতে বসে। মুচকি হেসে বলল, কেমন দিলাম? মেঘালয় থমথম কণ্ঠে বলল। এখানে আসার জন্য উঠে পেরে লেগেছিস কেন? তিয়ানা ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল। জামাইয়ের পরকীয়া দূর করার জন্য। চোখ পাকিয়ে তাকায় মেঘালয়। রাগী স্বরে বলল, হোয়াট? পরকিয়া?
আমি পরকীয়া করে বেড়াই? অবশ্যই এটা পরকীয়া। বউকে লুকিয়ে অন্য মেয়েকে নিয়ে ঘুরলে সেটা পরকীয়াই। পায়ে ধুম করে শব্দ করে সোফা থেকে উঠে দাঁড়ায় মেঘালয়। খাটের কাছে এসে হালকা ঝুঁকে ধমকে বলে উঠল। বৃষ্টি আমার গার্লফ্রেন্ড, আর সেটা তোকে বিয়ে করার আগে থেকেই। তিয়ানা কপাল কুঁচকে প্রশ্ন করল। কতদিন? মেঘালয় 4টা আঙ্গুল তুলে বলল। 4 বছর। আমি পরকীয়া করছি না, তুই আমাদের ভিতরে ঢুকে গেছিস। সেটা তোর বাপ আর আমার বাপের জন্য। তিয়ানা বিরক্তি নিয়ে বলল। থুড়ু, খালি এক কথা। আমার বাপ আর তোর বাপের জন্য তো তাতে আমি কি করবো? আমার তো হাত নেই। তোর প্রেম করছে ভালো কথা, এখন ভুলে যাবেন ব্যাস, তাহলেই হলো। ভুলে যাব মানে? তুই ভুলে যাবি? তুই এক্ষুনি যাবি আমার ঘর থেকে, কাল আমার বাড়ি থেকে। মেঘালয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিছানার এক পাশে শুয়ে পড়ে তিয়ানা। শুয়ে নিজ হাতের আঙ্গুল টানতে টানতে ব্যঙ্গ করে বলল। তুই যাবি কেন? আমি কেন যাব? আমাকে কি নিরীহ মনে হয়? আমি যাব না। এটা আমার বরের ঘর, এখানে আমি থাকবো, এটা আমার অধিকার। আপনি আপনার গার্লফ্রেন্ডটাকে ভুলে যান। হ্যাঁ, মেঘালয়কে কথাগুলো শুনিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে তিয়ানা। মেঘালয় হতবাক হয়ে চেয়ে আছে তিয়ানার মুখের দিকে। সে হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। এই মেয়ে তার বাপের মতোই হিটলার। কি ভাবলো আর কি ঘটছে? মেঘালয় দুঃখী দুঃখী মুখে সোফায় বসে পড়ে। আজ সে মায়ের কল পেয়েও বাড়ি গিয়ে দেখলো তিয়ানা শাড়ি চুড়ি পরে ফিটফাট বউ সেজে বসে আছে। কি হলো ব্যাপারটা বোঝার আগেই তার ঘাড়ে চেপে এ বাড়িতে চলে এলো। মেঘালয় চৌধুরীকে ঘোল খাওয়াচ্ছে এই একটু পুচকে মেয়ে, যাকে সে জন্মাতে দেখেছে। তার কোলে উঠে পটি হিসু করে তাকে ভাসিয়ে দিয়েছে। সেই মেয়ে কিনা এখন বউ হয়ে নাচাচ্ছে তাকে। এটাও হয়? এই পুচকে মেয়েকে সে ছোটবেলায় কাঁধে করে নিয়ে ঘুরেছে, আর সেই মেয়ে বড় হয়ে তাকে কাঁধে আঠার মতো চড়ে নৃত্য করছে। কি আর করবে, সহ্য করছে। ঘরের লাইট অফ করে সোফাতে শুয়ে পড়ে মেঘালয়। ভুলেও বিছানার দিকে ফিরে তাকায় না সে। দেখা যাবে নিজের কন্ট্রোলই হারিয়ে ফেলল। তিয়ানার ছোট্ট থেকে ঘুমালে দিন দুনিয়ার হুঁশ থাকে না, সাথে জামা কাপড়ও ঠিকঠাক থাকে না। আজ তো আবার ঘটা করে শাড়ি পরেছে। বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বই পড়ছে অভিক। পাশে এসে বসে মমিতা। অভিক বই বন্ধ করে বলল। কাজ শেষ? মমিতা মুচকি হেসে বলল। হ্যাঁ। অভিক হেসে বলল। আমাদের বৌমার কি খবর? খাইয়ে দাইয়ে ছেলের ঘরে রেখে আসলাম। অভিক হাসতে হাসতে বলল। ভাগ্য করে ছেলের বউ পেলাম। আজ মনে হলো তার এখন শ্বশুর বাড়িতে থাকা দরকার, আজই চলে আসলো। অভিককে হাসির সাথে তাল মিলিয়ে হাসে মমিতা। হাসি থামিয়ে বলল মমিতা। দেখো, আমাদের তিনু মেয়ে ওরা খুব সুখী হবে। অভিক তাল মিলিয়ে বলল। হ্যাঁ ইনশাল্লাহ, শুধু সাদিদ আর তুলের ব্যাপারটা যদি সব ঠিকঠাক হতো। মমিতার চোখ ছলছল করে উঠে, চোখে জল আসে তার। ধরা গলায় বলল। তুলের ভাগ্যটা এতটা খারাপ কেন হলো বলো তো? সাদিদ ভাই কি পারতো না সব কিছু ভুলে ওকে মেনে নিতে? অভিক চোখের চশমা খুলে পাঞ্জাবির কোনা দিয়ে মুছতে মুছতে বলল। সাদিদের সাথে কথা বলেছি আমি, কিন্তু সে তো সে নিজে যা বোঝে সেটাই করে। বুড়ো হয়ে গেল শালা, তারপরও তেড়ামি গেল না। বলে হাসা শুরু করে অভিক। মমিতা কিছু না বলে চোখের জল মুছে উঠে আলমারি খুলে ব্ল্যাঙ্কেট নামায়। আজ একটু বেশি শীত পড়েছে। অভিক সেদিকে তাকিয়ে বলল। এটা আবার নামাচ্ছ কেন? আছে তো একটা। মৌমিতা ব্ল্যাঙ্কেট বিছানায় রেখে বলল। ওটা পাতলা, আজ বেশি শীত শীত লাগছে। একটু থেমে কিছু একটা ভেবে বলে উঠল মৌমিতা। আমাকে ভাবাচ্ছে অভি। সাদিদ ভাইকে না আবার পরে আফসোস করতে হয়। বয়স তো কম হলো না আমাদের, তার বুঝতে বুঝতে আবার না বেশি দেরি হয়ে যায়। তুলির শরীরটা আজকে ভালো ঠিক ছিল না। অভিক অবাক হয়ে প্রশ্ন করল। মানে? মৌমিতা ঘুমানোর জন্য বিছানা গোছাতে গোছাতে বলল। তুলির শরীর ইদানিং ভালো যাচ্ছে না। সে ব্যাপারে হয়তো সাদিদ ভাই কিছু জানতেও না। বয়স তো আর কম হলো না, 52 পেরিয়ে গেল বলে। তার উপর আবার মনে
শান্তি পরশান্তি, মনের শান্তিটা ঠিক কি সেটা তো আমার বান্ধবী এ জীবনে বুঝলও না, হার পেলেও না। ব্যালকনিতে থাকা দোলনায় মোবাইল হাতে নিয়ে বসে আছে তিলাত। ডায়ালে অবন্তীর ফোন নাম্বার, যা সে আজ তিয়ানার ফোন থেকে চুরি করেছে। ফোন করবে কি করবে না ভেবে পাচ্ছে না, দুমনোয়ায় আছে সে। রাত প্রায় 1টা বাজে। এত রাতে কল দিলে যদি তাকে খারাপ ভাবে, তিলাতের ভারী দুঃখ লাগে মনে। তার বিয়েটাও যদি মেঘতিনুর মতো হঠাৎ করে এভাবে হয়ে যেত। আর ভাবতে পারছে না তিলাত, যদি খারাপ ভাবে তো ভাববে, তাই বলে এমন যন্ত্রণা নিয়ে থাকা যায় না। আল্লাহর নাম নিয়ে কল দেয় সে। রিং হচ্ছে, তার সাথে বুকের ধুকপুকানি শুরু হয়ে যায় তিলাতের। এটা আবার মহাজালা, মেয়েদের মতো হাত পা কাঁপা শুরু হয় তার। কল রিসিভ হওয়ার আগেই কেটে দেয় সে। কল কেটে বড় করে শ্বাস নেয় সে। তার দ্বারা এসব কল টল প্রেম টেম কিছুই হবে না। 28 বছরের যুবক হয়ে কিনা 8 বছরের ছোট্ট মেয়েকে নিজের মনের কথা বলতে পারছে না সে। কি লজ্জাকর ব্যাপার, মাকেও জানাতে পারছে না। নিজ মনেই বলে সে, তোর মরে যাওয়া উচিত তিলাত, তুই পুরুষ জাতির মান ডুবাবি। দুঃখী মনে ব্যালকনি থেকে রুমে এসে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে সে। বিছানায় শোয়ার পরই হঠাৎ তার মনে হলো তার বোন বাড়িতে নেই, শ্বশুর বাড়ি চলে গিয়েছে। এই বাড়িতে আর থাকবে না। দুজন সারাক্ষণ ঝগড়াও করতে পারবে না। আর কেউ ভুল করে তাকে ফাঁসিয়ে দিয়ে মায়ের বকুনি খাওয়াবে না। এই বাড়িতে মাঝে মাঝে আসবে বেড়াতে। বুকের ভেতর কেমন ব্যথা অনুভব হয় তিলাতের, কেমন অজানা যন্ত্রণা শুরু হয় তার। ইচ্ছে করছে দৌড়ে ওই বাড়ি চলে যেতে। আজ মায়ের কথাও মনে পড়ছে তার। মা সব সময় বলতো, তাত বাবা, আমি না থাকলে বনুকে দেখে রাখিস কেমন। মা নেই, মা মারা গেছে বহু বছর হলো, কিন্তু কখনো তিলাতের মায়ের অভাব মনে হয়নি, কারণ তার আম্মু কখনো তাকে সেটা বুঝতেও দেয়নি। আজ বোনটা চলে যাওয়ার সাথে সাথে মায়ের কথাও বড্ড মনে পড়ছে তার। আচ্ছা, আজ বোন চলে যাওয়ার সময় আম্মুর চোখে মুখে যে ব্যথা অনুভব করেছিল, ঠিক ততটাই কষ্ট কি তার মায়েরও হতো? কখনো কখনো তিলাতের মনে হয় মা কেন গেল তাদের ছেড়ে। পরক্ষণে মনে হয় মা মারা না গেলে তো আম্মু আব্বু কখনো এক হতে পারতো না। আজ খুব কাঁদতে ইচ্ছা করছে তিলাতের। আচ্ছা, সব ভাইদের কি বোনদের বিদায়ের এমন কষ্ট অনুভব হয়? এত এত যন্ত্রণাদায়ক কই? তারা তো দুজন সারাক্ষণ ঝগড়া করে দিন কাটাতো, দুজন দুজনকে সহ্য করতে পারতো না এমন। তাহলে এত ভালোবাসা কথায় লুকাই ছিল? বিছানায় হাত পা গুটিয়ে থম মেরে বসে আছে তুলিকা। সাজিদ ঘরে এসে তুলিকাকে এভাবে বসে থাকতে দেখে কাছে এগিয়ে এসে বলল। মন খারাপ? আনমনেই উত্তর দিল তুলিকা। আমার মেয়েটা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল, তাই না? কিছু বলে না সাজিদ। সত্যি মেয়েটা বড় হয়ে গেল। আর হয়তো বাবা মেয়ে মিলে যখন তখন লং ড্রাইভে বের হওয়া হবে না। তুলিকাকে উদ্দেশ্য করে বলল সাজিদ। তোমাকে দেখলে মনে হয় না তিলাত, টিয়ানা তোমার নিজের সন্তান না? সাজিদের কথার উত্তরে মৃদু হাসে তুলিকা। সাজিদ তুলিকার পাশে বসে বলল। আমার মাঝে মাঝে তোমাদের দু বোনের জন্য আফসোস হয় তুলি। সাজিদের এহনো কথায় ভ্রু কুঁচকে তাকায় তার দিকে তুলিকা। তা দেখে সাজিদ মৃদু হাসল, তবে কিছু বলল না। বলতে ইচ্ছা করলো না তার, আর না তুলিকাকে জানাতে ইচ্ছা করলো আজ। তাই চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো সে। সকালে তিয়ানা ঘুম থেকে উঠে দেখে মেঘালয় তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভূত দেখার মতো চমকে যায় তিয়ানা। এ কি করে পসিবল? মেঘালয় তাকে জড়িয়ে আছে, তাও সম্ভব? হাত দিয়ে নিজের চোখ ডুলে নেয় তিয়ানা। যা দেখছে সত্যি দেখছে সে। দম বন্ধ হয়ে আসে তিয়ানার। মেঘালয়কে ছাড়াতে নেয় সে। তিয়ানার নড়াচড়ায় ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ পিটপিট করে তাকিয়ে ভ্রু কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে তিয়ানাকে বলল। অনেক রাতে ঘুমাইছি বউ, নড়াচড়া করো না, ঘুমাতে দাও।
মেঘালয়ের এমন আচরণ, এমন কথায় তিয়ানা হতবাক হয়ে যায়। মেঘালয়কে জোরে ঠেলে নিজের থেকে সরিয়ে উঠে বসে সে। ঘন ঘন শ্বাস নেয় সে। মেঘালয় এত কাছে থাকায় দম আটকে যাচ্ছিল তার। তিয়ানার ঠেলাঠেলিতে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। শোয়া থেকে উঠে আসন পেতে বসে সে। তিয়ানার কোমরে হাত রেখে তাকে টেনে এনে নিজের কোলে বসিয়ে তিয়ানার ঘাড়ে চুলগুলো সরিয়ে গাঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে তার ঘাড়ে থুতনি রাখে মেঘালয়। মেঘালয়ের এমন অদ্ভুত কাণ্ডে মাথা ভন ভন করে উঠে তিয়ানার। পাগল হয়ে গেল নাকি? চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। মেঘালয়ের হাত নিজের কোমর থেকে সরিয়ে মেঘালয়ের কাছ থেকে সরে যায় সে। হাত বাড়িয়ে মেঘালয়ের ঘাড়ের কপাল ছুঁয়ে দিয়ে বলল, আপনার জ্বরটা হলো নাকি? কিসব করছেন? আমার মাথা ভনভন করছে। তিয়ানার কথায় শব্দ করে হেসে দেয় মেঘালয়, এমন যে তিয়ানা কোনো জোকস বলছে। তিয়ানা আহাম্মক হয়ে চেয়ে থাকে। মেঘালয় আচমকা তিয়ানাকে শুয়ে দিয়ে তার উপরে উঠে যায়। হঠাৎ আক্রমণে কিংকর্তব্য বিমুখ হয়ে যায় তিয়ানা। মুখ দিয়ে টা শব্দ না করে চেয়ে থাকে সে। মাথায় খেলছে না তার কিছু। মেঘালয় তিয়ানার নাকে কামড় দিয়ে বলল, বউ, রোমান্স করি। হেসকি উঠে যায় তিয়ানার। আমতা আমতা করে বলল সে। আপনি কি কিছু খেয়ে ফেলেছেন মেঘ ভাইয়া? মেঘালয় তিয়ানার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ব্যথায় হালকা চেঁচিয়ে উঠে তিয়ানা। ব্যথিত কণ্ঠে বলল, কি করছেন? ব্যথা পাচ্ছি আমি। দুষ্টু হাসে মেঘালয়। ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আর একবার ভাইয়া বলে ডাকলে এর থেকেও বেশি কিছু হবে। বলে মেঘালয় উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তিয়ানা সেদিকে আহাম্মক হয়ে চেয়ে থাকে। নিজ মনে ভাবে তিয়ানা। কি হলো এটা? কিছু একটা গন্ডগোল আছে। আমাদের সম্পর্ক নিয়ে তোমার ভাবা উচিত সাদিদ। তুলিকার এমন কথায় ভ্রু কুঁচকায় সাজিদ। প্রশ্ন করল। মানে? হাসে তুলিকা। হেসে বলল, মানেটা তুমি ভালো জানো সাদিদ। আমি আর এসব এভাবে নিতে পারছি না। কি নিতে পারছো না? তুলিকা সাজিদের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বুঝতে পারছো না? 21টা বছর ধরে তোমার মানসিক টর্চারগুলো নিতে পারছি না আর আমি। এবার আমার এসব থেকে মুক্তি চাই। তুলিকার শেষে বলা কথাগুলো শুনে রাগ উঠে যায় সাজিদের। তুলিকার হাত খামচে ধরে রাগ নিয়ে বলল, আমি তোমাকে মানসিক টর্চার করি নাকি? তোমার যে আঘাতের জন্য আমার পুরো লাইফ শেষ হয়ে গেছে। আমার দোষ ছিল সাদিদ। সেই দোষের শাস্তি আমিও পেয়ে গিয়েছি এতগুলো বছর ধরে। তারপরও আমার পাপ মোচন হয়নি। তুলিকার হাত মুচড়ে রাগী কণ্ঠে উত্তর দেয় সাজিদ। এই জীবনে হবে না। সব কেড়ে নিয়েছো তুমি আমার থেকে। শেষ যখন একটা সন্ধান চেয়েছিলাম তখনও তুমি আমাকে সেটা দাওনি তুমলি। তুলিকা শান্ত কণ্ঠে বলল। তিলহাত তিয়ানা ছিল। রাগে হিসহিসিয়ে বলে ওঠে সাজিদ। ওরা তিয়াসার সন্তান, তোমার না। তোমার আর আমার সন্তান দরকার ছিল। তিলা তিয়ানাও আমাদের সন্তান তুলি, কিন্তু আমার তোমার গর্ভের সন্তান দরকার ছিল, যে আমার চোখের সামনে একটু একটু করে বেড়ে উঠবে, যা আমি পাইনি তোমার থেকে। শ্বাস ঘন হয়ে আসে সাজিদের। থেমে শ্বাস নিয়ে কঠোর কণ্ঠে বলল, মাঝে মাঝে মনে হয় তুমি আমার জীবনের অভিশাপ, যা আমার জীবনে আসার পর থেকে কখনো সুখী হয়নি আমি। আই হেট ইউ। থমকায় তুলিকা। চোখের কোণে জল চলে আসে তার। ভাবে সে, সত্যি কি আমি সাদিদের জীবনের অভিশাপ? আপনি কি আমাকে ভালোবাসেন মেঘ ভাইয়া? মেঘালয় সোফায় বসে কিছু রিপোর্ট দেখছিল, সাথে কফি খাচ্ছিল। এমন সময় তিয়ানা প্রশ্ন করলো। মেঘালয় রিপোর্ট থেকে চোখ সরিয়ে তিয়ানার দিকে তাকায়। মেঘালয় তিয়ানার এমন প্রশ্নে কিছুটা অবাক হয়। তিয়ানা দ্বিতীয়বার প্রশ্ন করল। এতদিন একসাথে থেকে এক ঘরে থেকে মনে হলো। মেঘালয় প্রশ্নের উত্তর না দিতে তিয়ানাকে পাল্টা প্রশ্ন করল। তোর কেন মনে হলো? তিয়ানা ভাবশীলভাবে উত্তর দিল। থেমে কিছুটা আকুল কণ্ঠে প্রশ্ন করল। কি হলো বলুন, ভালোবাসেন আমাকে? মেঘালয় কফির মগটি টেবিলের উপরে রেখে হাতে থাকা ফাইল সোফার উপরে রেখে দাঁড়ালো। তিয়ানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হেঁটে তিয়ানার পাশে এসে দাঁড়ালো। তিয়ানা এতক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। পাশে মেঘালয়ের উপস্থিতি টের পেয়ে মেঘালয়ের দিকে তাকায় সে। মেঘালয় ঠোঁটের কোণে হাসির রেখা নিয়ে বলল, ভালোবাসি। মেঘালয়ের বলা ভালোবাসি শব্দটা কানে যাওয়া মাত্র
বুকে ধুকভুক শুরু হয়ে যায় তিয়ানার। মেঘালয় তাকে ভালোবাসে, নিজেকে খুব সুখী মনে হয় হঠাৎ করে তিয়ানার। হো হো করে হেসে দেয় মেঘালয়। অবাক হয় তিয়ানা, অবাক চোখ নিয়ে চেয়ে থাকে মেঘালয়ের মুখ পানে। মেঘালয় হাসি বন্ধ করে আবার হেসে দেয়, যেন সে হাসি আটকে রাখতে পারছে না। তিয়ানার বুকের ভিতরে ধক করে ওঠে। মেঘালয়ের এমন হাসি মানে সে বুঝতে পারছে না। মেঘালয়ের হাসি থামিয়ে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে কিছুটা তিয়ানার দিকে ঝুঁকে বলল, কি ভাবছিস? ভালোবাসি। তিয়ানা মুখ দিয়ে কোনো শব্দ না বের করে হতভম্ব হয়ে মেঘালয়কে দেখছে। বুকের ভেতরে অজানা ভয় হচ্ছে তার। তিয়ানাকে অবাক চোখে চেয়ে থাকতে দেখে বাঁকা হাসে মেঘালয়, যে সে বলল, তোকে আগেও বলছি তিনু, তোকে আমি ভালোবাসি না, আমি আদরণীকে ভালোবাসি। নিজের কথা বলে চলে যেতে নেয় মেঘালয়। দরজার কাছে গিয়ে পিছন ফিরে বলল, আর না ভালোবাসবো? মেঘালয়ের এহেন কথায় পাথর হয়ে যায় তিয়ানা। ধরে আসা কণ্ঠে প্রশ্ন করল, তাহলে আমাদের মধ্যে যেটা এতদিন হলো? মেঘালয় চোয়াল শক্ত করে উত্তর দেয়, বউ হোস আমার, বিয়ে যখন করেছি অধিকার তো দিতেই হবে। 1 মাস ধরে সংসার করছিস আমার সাথে, তাই অধিকার দিয়েছি, ভালোবাসা নয়। আর না সেটা পাবেই। ঘর ছেড়ে চলে যায় মেঘালয়। তিয়ানা ধপ করে ফ্লোরে বসে পড়ে। কি করবে সে? মেঘালয়কে সে ছাড়তে পারবে না, আবার ভালোবাসা ছাড়া থাকবে কি করে? যেখানে ভালোবাসা নেই সেখানে থেকে কি লাভ? আচ্ছা, তার জীবনটাও কি তার মায়ের মতো হলো? সেও কি তার মায়ের মতো দুজন ভালোবাসার মানুষের মাঝখানে এসে পড়লো? মায়েরই মতো সারা জীবন ভালোবাসাবিহীন বাঁচতে হবে তাকে? মায়ের করে যাওয়া পাপে ধরল তাকে, যাকে সে নিজের শরীর মন সব দিল, সে নাকি বলছে ভালোবাসে না, শুধু অধিকার। এই 1 মাসে মনে হলো মেঘ তাকে ভালোবেসে ফেলেছে। তাহলে তার ধারণা ভুল। অবন্তীকে নিয়ে দিয়াবাড়ি ঘুরতে আসে তিলাত। গত 1 মাসে তার অবন্তীর সাথে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আজ তিলাত অবন্তীকে প্রপোজ করে নিজের মনের কথা জানাতে চাচ্ছে সে। পাশাপাশি হাঁটছে দুজন। গোলাপি শাড়ি পরা অবন্তীকে বেশ সুন্দর লাগছে। চোখ ফিরাতে ইচ্ছা করছে না তিলাতের। আর চোখে এক পলক অবন্তীকে দেখে গলা খাকারি দিয়ে বলল তিলাত। তোমাকে খুব সুন্দর লাগছে। তিলাতের প্রশংসায় লজ্জা পায় অবন্তী, মুচকি হেসে বলল, ধন্যবাদ। তিলাতের হঠাৎ করে গরম লাগতে শুরু করে, নার্ভাস লাগে। আমতা আমতা করে জিজ্ঞাসা করল, তোমাকে একটা কথা বলি অবন্তী। জি বলুন। খুব করে চাচ্ছে তিলাত মুখ ফুটে যে আমি তোমাকে ভালোবাসি অবন্তী, কিন্তু বলতে চেয়েও বলতে পারছে না সে। নিজেকে খুব নার্ভাস লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে কেমন। বার কয়েক বড় বড় শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি অবন্তী। আই নিউ ইউ। বিস্মিতভাবে চেয়ে থাকে অবন্তী। কখনো সে বুঝতে পারেনি তিলাত এসব ভাবছে তাকে নিয়ে। বুকের ভেতর হঠাৎ করে ঝড় শুরু হয় তার। কিছু বলতে নেয় অবন্তী, তাকে বলতে না দিয়ে তিলাত অস্থির কণ্ঠে বলল, আমি জানি তুমি কি বলবে। এটাই তো আমার তোমাকে পছন্দ না। আমাকে খারাপ ভাববে। আসলে ভাবার কথা। আমি তো অনেক রিলেশন করেছি, তাই আমাকে বিশ্বাস না করাই যায়। অবন্তী ধমকে বলল, থামেন তো, আমি কি একবারও বলছি সেটা? আপনি আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। অবন্তীর ধমকে থতমত খেয়ে যায় তিলাত। চুপ হয়ে থাকে সে। অবন্তী মৃদু লজ্জায় হেসে বলল, আমি কখনো কল্পনাও করিনি আপনি আমাকে নিয়ে কিছু ভাবেন। থেমে কাপা কণ্ঠে বলল, আপনি আপনার পরিবার নিয়ে আমাদের বাসায় আসতে পারেন। কথা শেষ করে তিলাতের সামনে আর দাঁড়ায় না অবন্তী। দৌড়ে তিলাতের লাগালের বাইরে চলে যায়। তিলাত সেদিকে তাকিয়ে আহম্মক হয়ে চেয়ে থাকে। অবন্তী কি বুঝাতে চাইলো সেটাই বুঝতেই হাসি দেয় তিলাত। হেসে নিজের মাথার চুল হাত বুলায়। আজ তার খুব খুশি লাগছে। এতদিন পর সে নিজের মনের কথা জানাতে পেরেছে অবন্তীকে। এবার শুধু ঘরে বউ করে আনার পালা। কিন্তু মাকে কি করে জানাবে সে? সে তো মায়ের কাছে বলতেই পারবে না। এই 1 মাস ধরে অনেক ট্রাই করেছে তুলিকাকে অবন্তীর ব্যাপারে জানানোর জন্য, তবে সে ব্যর্থ। ভয়ে পেট দিয়ে কোনো কথাই বের হয়নি তার। মেঘালয় এটা নিয়ে খুব মজাও করেছে তার সাথে।
শালা জামাইবাবু কি করে বুঝবে? কিছু না করেই তো তার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, শুধু সেই মাইন্ডকার চিপায় পড়ে আছে। সকাল থেকে চুপচাপ আছে তিয়ানা, কারো সাথে তেমন একটা কথা না বলে মেঘালয়দের বাড়িতে নিজের আগের বরাদ্দ করা ঘরে গিয়ে খিল আটকে বসে থাকে। মমিতা কারণ জানতে চাইলেও কিছু বলেনি তাকে তিয়ানা। বলতে ইচ্ছা হয়নি। কি বলবে সে? এটা যে তোমার ছেলে আমাকে ভালোবাসে না মাম্মি? তোমরা তাকে আমার সাথে বিয়ে করিয়ে ভুল করেছো? সকাল থেকে একভাবে ফ্লোরে বসে আছে তিয়ানা। ঠিক কী করা উচিত সেটা নিয়েই ভাবছে সে। মেঘালয়কে কি সে মুক্তি দেবে? গত 1 মাস ধরে মেঘালয়ের আচরণ, তার প্রতি যে ভালোবাসাটা সে অনুভব করলো, তা সব মিথ্যা, সব। আর কিছু ভাবতে পারে না তিয়ানা। নিজ ঘর থেকে বেরিয়ে বাড়ি থেকেও চলে যায় সে। এই বাড়িতে 1 মুহূর্ত থাকলে সে দম আটকে মারা যাবে। রান্না করছিল তুলিকা। হঠাৎ তাকে কেউ পিছন থেকে জড়িয়ে ধরায় চমকে গিয়ে ঘাবড়ে যায় সে। পিছনে ফিরে তিয়ানাকে কান্নারত অবস্থায় দেখে বুক কেঁপে ওঠে তার। 2 হাত বাড়িয়ে মেয়ের গাল অবধি গড়িয়ে পড়া চোখের জল মুছে জিজ্ঞাসা করলো, আম্মা, কি হয়েছে? কাঁদতাছো কেন? তিয়ানা কিছু না বলে মাকে জড়িয়ে ধরে থাকে। অজানা আতঙ্কে বুক কাঁপছে তুলিকার। তার মেয়ের কি হলো হঠাৎ করে? 2 হাত ধরে তিয়ানাকে জড়িয়ে ধরে চুলে বিলি কেটে বলল। কি হয়েছে আম্মা? মেয়ে কিছু বলেছে? ফুপাতে ফুপাতে উত্তর দেয় তিয়ানা। মেঘ ভাইয়া আমার চায় না আম্মু, শূন্য কাউকে ভালোবাসে। মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে নেয় তুলিকা। তিয়ানাকে ঘরে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করে, মেঘ নিজে তোকে বলেছে? হতভম্ব হয়ে যায় তুলিকা। ধপ করে ফ্লোরে বসে পড়ে সে। মাকে এভাবে নির্বাক হয়ে যেতে দেখে চোখ থেকে জল গড়িয়ে পড়ে তিয়ানার। আচ্ছা, এই মানুষটা তার নিজের মা হলে কি এমন ক্ষতি হতো? আজ তার কথাটা শুনে কতটা কষ্ট পেল। কেন যেন মনে হচ্ছে তিয়াশা নয়, তুলিকাই তার মা। তিয়ানা ফ্লোরের মায়ের পাশে বসে মায়ের কোলে মাথা রেখে শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলল, আমি মেঘ ভাইয়াকে খুব ভালোবাসি আম্মু, উনি কেন ভালোবাসলো না আমায়? তুলিকা পাথর হয়ে নির্বাক দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে থাকে। ভাবছে সে, তার মেয়েও কি তারই ভাগ্য পেল? মেয়েকে কোল থেকে তুলে মেয়ের 2 গালে হাত রেখে ধরে আশা গলায় কেঁপে ওঠা ঠোঁটে বলল, সুখ পাবি কি করে? মায়ের ভাগ্য যে পেয়েছিস। মায়ের বলা কথায় থমকায় তিয়ানা। আম্মু কি করে নিজের মা তিয়াশার ভাগ্যের কথা বলল? তিয়ানার খুব বলতে ইচ্ছা করলো। আমি কেন আমার মায়ের ভাগ্য পেলাম না আম্মু? আমি তো ক্ষতি করিনি কারো, আমি তো নিজের থেকে মেঘের জীবনেও ঢুকে পড়িনি, তাহলে কেন? বাবা মায়ের কর্মফল সন্তান ভোগ করে, আমি তো কারো খারাপ করিনি আম্মু। কিছু বলতে পারে না তিয়ানা, শুধু মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মায়ের নির্বাক হয়ে যাওয়া মুখটা দেখল। আচ্ছা, নিজের মা না হওয়া সত্ত্বেও কি করে আম্মু তাদের এত ভালোবাসছে? তিয়ানাকে সকালে কথাগুলো শুনিয়ে গেলেও একটুও শান্তি পায়নি মেঘালয়। মনে হলো সে তিয়ানাকে খুব বেশি আঘাত করে ফেলেছে। তিয়ানা হয়তো খুব কষ্ট পেয়েছে। রাত করে বাড়ি ফিরে সে তিয়ানার সম্মুখীন হতে ভয় হচ্ছিল। মেয়েটা হয়তো কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মায়ের কাছেও হয়তো তার নামে বানিয়ে বানিয়ে নালিশ করা হয়ে গিয়েছে এতক্ষণে। ঘরে এসে তিয়ানাকে না দেখে খুব অবাক হয় সে, সাথে মেজাজও বিগড়ে যায় তার। প্রতিদিন ঘরে ফিরে প্রথমে তিয়ানার হাসি মুখখানা দেখার অভ্যাস হয়ে গিয়েছে তার। প্রতিদিন তো ঘরে বসে তার জন্য অপেক্ষা করে মেয়েটা। আজ কি হলো? কিছু একটা ভেবে মুচকি হাসে মেঘালয়। আজ তো তিনু রানী ক্ষেপে আছে তার উপর। হয়তো নিজের ঘরে গিয়ে খিল আটকে ঘুমিয়ে আছে তার উপর রাগ করে। কালকেও সে এই রুমেই তালা দিবে। কিছু একটা হলেই নিজের ঘরে গিয়ে খিল আটকানোর বের করবে সে। মেয়েটা এত বোকা কেন? কেন বোঝে না মেয়েটা সে তাকেই ভালোবাসে?
তিয়ানা সোজাসুজি সবাই বসে আছে মেঘালয়, চোখের দৃষ্টি কঠোর, হাতের রাগ মুষ্টিবদ্ধ করা। রাতে ঘরে না পেয়ে তখনই তিয়ানার খোঁজে এই বাড়িতে এসেছে। মেঘালয় তার দিকে কঠোর দৃষ্টিতে তাকালেও সেদিকে পাত্তা দেয় না তিয়ানা। নিজের মতো নেল কাটার দিয়ে হাতের পায়ের নখ কেটে যাচ্ছে, এমন ভাব তার আশেপাশে সে ছাড়া আর কেউ নেই। তিয়ানার এমন আচরণে মেঘালয়ের রাগ হচ্ছে। বসে না থাকতে পেরে উঠে দাঁড়ায়, তিয়ানার কাছে গিয়ে ওর হাত ধরে টেনে সোফা থেকে উঠিয়ে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। মেঘালয়ের হঠাৎ আচরণে কিছুটা বিস্মিত হয় তিয়ানা। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, এসব কি মেঘ ভাইয়া? রাগে মেঘালয়ের মাথায় রাগ টকবক করছিল, তার মধ্যে তিয়ানা তাকে ভাইয়া ডাকা যেন আরও রাগিয়ে দেয় তাকে। আশেপাশে তাকিয়ে বেড সাইডের টেবিলে থাকা টেবিল ল্যাম্পটা তুলে রেগে আছাড় মারে মেঘালয়। হতভম্ব হয়ে যায় এহেন কাণ্ডে। ভয়ে ঢোক গিলে চোরা চোখে তাকিয়ে দুঃখী স্বরে বলল, আমার স্বাদের মাঠের হারিকেন ল্যাম্প? মেঘালয় ভ্রুকুটি করে তাকায়। সেটা দেখে মুখে হাত দিয়ে চুপ হয়ে যায় তিয়ানা। মেঘালয় রাগী রাগী কণ্ঠে ধমকে উঠে বলল, এই বাড়িতে কি করছিস? তিয়ানা মুখ থেকে হাত ছড়িয়ে ধীর স্বরে বলল, আমার বাড়ি, আমি আসবো না? না, আসবি না? আসার আগে আমার পারমিশন নিয়েছিস? তিয়ানা কপাল কুঁচকে প্রশ্ন করল। আপনার পারমিশন কেন নিব? তিয়ানার হাতের বাহু ধরে চিবিয়ে চিবিয়ে ধমকে বলে মেঘালয়। আই অ্যাম ইউর হাজব্যান্ড। হেসে দেয় তিয়ানা। তিয়ানার হাসি দেখে ভ্রু কুঁচকে ফেলে মেঘালয়। তিয়ানা হাসতে হাসতে মেঘালয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বিছানায় বসে পড়ে। খানিকক্ষণ পর হাসি থামিয়ে বলে উঠল, রিয়েলি? আপনি আমার হাজব্যান্ড? আপনি তো বিয়েটাকেই মানেন না, তাহলে হাজব্যান্ড কি করে হন? জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে তিয়ানা। আমি আপনার বাড়ি ছেড়ে এসেছি, আমি কখনোই ফিরবো না। আর আপনি আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারেন। তিয়ানার এহনো কথায় হতবাক হয়ে যায় মেঘালয়। হাসি পাচ্ছে তার প্রচণ্ড, সাথে তীব্র রাগ। রেগে বলল, তুই আমার বউ তিনু। আমি একবারও বলিনি বিয়ে মানি না। বলেছি আমার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারবো না, বিকজ আই লাভ হার্ট। তাছাড়া তোর আর আমার মধ্যে সব হয়ে গেছে। গত 1 মাসে আমরা কয়েকবার কাছাকাছি এসেছি, তাই আর তোকে আমি ছাড়তে পারবো না। মেঘালয়ের বলা প্রতিটা কথায় বুকের ভেতরে তীব্র যন্ত্রণা শুরু হয় তিয়ানার। দম বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হয় তার। মনে হলো সে শ্বাস ফিরাতে পারছে না। বুকের তীব্রতর যন্ত্রণায় সাথে মস্তিষ্কে একটা কথাই ঘুরপাক খাচ্ছে তিয়ানার। আচ্ছা, তার সাথে ফিজিক্যাল ইনভলভ হওয়ার ফলে কি মেঘালয় তাকে দায়বদ্ধ ভাবছে? তাকে না ছেড়ে নিজের দায়িত্ব পালন করছে? অফিস থেকে বাড়ি ফেরার পর থেকে তুলিকাকে আনমনা, চিন্তিত, দুঃখিত দেখছে সাজিদ। কি হয়েছে জানতে ইচ্ছা করলেও প্রশ্ন করে হয়ে ওঠেনি তার। শ্বশুর বাড়িতে যাওয়ার 1 মাস পর মেয়ে বাড়িতে এলো। মেয়ের সাথেও দুটো কথা বলা হয়নি তার। মেয়ের ঘর থেকেই বের হয়নি। মা মেয়ে দুজনেই হঠাৎ চুপ হয়ে যাওয়ায় ভাবাচ্ছে সাজিদকে। খাওয়া দাওয়া শেষে ঘরে এসেছে অনেকক্ষণ, রাত প্রায় 1:30 বাজছে, কিন্তু তুলিকা ব্যালকনিতে গিয়ে সেই যে বসেছে, ঘরে আসার নাম নেই। তুলিকার হঠাৎ চিন্তা, নীরবতার কারণ কি? ঘুমানোর জন্য বিছানায় শুয়েছিল সাজিদ। তুলিকার ঘরে না ফেরায় শোয়া থেকে উঠে ব্যালকনিতে যায় সে। বাইরে আজ একটু বেশি শীত পড়েছে, আর সেই শীতের মধ্যে কি না গায়ে কিছু না জড়িয়ে ব্যালকনিতে বসে আছে তুলিকা। তুলিকার এসব কাণ্ডে মনে মনে বেশ রাগ হয় সাজিদের। তবে বরাবরের মতো নিজের মনের ভাব নিজের মনেই দমিয়ে রেখে খাটের উপর থেকে তুলিকার চাদর তুলে নেয় সে। ব্যালকনিতে গিয়ে পিছন থেকে তুলিকার গায়ে চাদর জড়িয়ে দেয় সে। প্রচণ্ড শীতের মধ্যেও তুলিকার আজ শীত লাগছে না। সাজিদের উপস্থিতিতেও সে টের পায়নি, আর না শরীরে চাদর জড়ানো। তার মাথায় শুধু নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়েই চিন্তা। পাশের ঘরে মেয়ে আর মেয়ের জামাই আছে, কথা কাটাকাটির শব্দও শোনা যাচ্ছে। ভাবাচ্ছে তাকে, মেয়ের সংসারটা টিকবে তো? টিকলেও কি তার মতো করেই জীবন কাটাতে হবে তার সন্তানকে? সাজিদের ডাকে সম্মিত ফিরে পায় তুলিকা। পাশে সাজিদ দাঁড়িয়ে আছে, টের পায়নি সে।
তার শরীরে চাদর জড়ানো দেখে এক পলক তাকায় সাজিদের দিকে। বুঝতে বাকি নেই সাজিদ দিয়েছে। কিছু বলে না তুলিকা, বলতে ইচ্ছা হচ্ছে না তার। সাজিদের থেকে দৃষ্টি সরিয়ে বাইরে দেখে সে। বাইরে রাতের অন্ধকারের সাথে কুয়াশাকে কালো ধোঁয়ার মতো লাগছে। তুলিকার নীরবতা দেখে সাজিদ গলা খাকারি দিয়ে বলল, এই শীতে এখানে দাঁড়িয়ে আছো কেন? শরীর অসুস্থ করার চিন্তা ভাবনা করছো নাকি? মৃদু হাসে তুলিকা, বলল, মনের অসুখই তো বড় অসুখ। শরীরের অসুখ হলে ওষুধ দিয়ে সারানো যাবে, মনেরটা কি করে ছাড়াবো? তুলিকার প্রশ্নের উত্তর দেয় না সাজিদ। উত্তর নেই তার কাছে, কি বলবে সে? তুমি তোমার শাস্তি পাচ্ছ, কিন্তু কি করে বলবে সে? গত 21 বছর ধরে তো শাস্তি দিয়েই আসছে, তা আর কত? তুলিকা সাজিদের দৃষ্টি মিলিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, এতদিন, এত বছর ধরে এতভাবে শাস্তি দিয়েও আমার শাস্তি মওকুফ হয়নি, তাই না? সাজিদ বুঝতে না পেরে বলল। মানে? তাচ্ছিল্যের হাসি হাসে তুলিকা, বলল, শুধুমাত্র আমাকে শাস্তি দিতে মেঘ রাজি না সত্ত্বেও তুমি আমার মেয়েকে মেঘের সাথে জোর করে বিয়ে দিলে। আমাকে শাস্তি দেওয়ার এত নেশা তোমার? হতভম্ব হয়ে যায় সাজিদ। মাথা ফাঁকা ফাঁকা লাগলো তার। জোর করে মানে? মেঘের সম্মতি নিয়েই তো বিয়ে দিয়েছে। সাজিদের বুক ধক করে উঠে। আমতা করে বিস্মিত নিয়ে প্রশ্ন করল। মানে কি বলছো? মেঘ তো রাজি ছিল। হাউয়া করে কেটে দেয় তুলিকা। নিজের এতদিন ধরে সব কষ্ট সহ্য করলেও আজ নিজের সন্তানকে এভাবে দেখে ঠিক থাকতে পারছে না সে। এত বছর তুলিকার এমন কান্না দেখে ভয় পেয়ে যায় সাজিদ। সে ভুল কিছু করে বসলো না তো সে? তুলিকা রেলিং ধরে ফ্লোরে বসে পড়ে। সাজিদও তার পাশে বসে। তুলিকার গাল দু হাতে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো সাজিদ, কি হয়েছে তুলি? বলো, আমার ভয় হচ্ছে। আমার মেয়ের সাথে খারাপ কিছু হয়নি তো? ততক্ষণে কান্না থেমে যায় তুলিকার। ফুপাচ্ছে সে। গাল গড়িয়ে পড়া জলগুলো হাতের আঙ্গুল দিয়ে মুছে নিয়ে জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তুলিকার চোখের দিকে তাকায় সে। তুলিকা সাজিদের চোখে চোখ রেখে বলল, আমাদের মেয়ে ভালো নেই সাদির, বড় ভুল হয়ে গিয়েছে। তিনুকে ভালোবাসে না মেঘ, মেঘ অন্য কাউকে ভালোবাসে। কথাগুলো শুনে হতবুদ্ধি হয়ে যায় সাজিদ। মুখ থেকে টু শব্দ বের হয় না তার। হতবাক হয়ে স্ত্রীর মুখের দিকে চেয়ে থাকে সে। তারা দুজনই নিজ মনে ভাবছে তাদের আদরের সন্তানের জীবনটা তাদের মতো হবে না তো। নিজের ঘরে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে তিয়ানা। ইদানিং তার কিচ্ছু ভালো লাগছে না। ইচ্ছে করছে কোথাও একটা হারিয়ে যেতে। সেদিন রাতের কথা কাটাকাটির পর মেঘালয় মাঝরাতেই বাড়ি থেকে চলে যাওয়ার পর কোনো ফোন বা মেসেজ তাকে দেয়নি। হয়তো মেঘালয়ও সব কিছু শেষ চাচ্ছে। ঘরের দরজা খোলার শব্দ পায় তিয়ানা। তবে নিজের ভাব গতি পরিবর্তন করে না সে। দরজা চাপিয়ে বোনের পাশে এসে বসে তিলাত। মাত্র 1 মাসেই চেহারার হাল বেহাল হয়ে গিয়েছে বোনটার। তিলাতের হঠাৎ করে প্রচণ্ড রাগ জন্ম নেয় মেঘালয়ের প্রতি। সে তো তাকে বিশ্বাস করেছিল। বিশ্বাস করে নিজের বোনকে মেঘালয়ের হাতে তুলে দিয়েছিল। আর মেঘালয় বিশ্বাস ভাঙলো। নিজেকে শান্ত করে তিলাত নিজ মনে হাসার চেষ্টা করে ঠাট্টা স্বরে বলল, তিনু, তুই দিন দিন কেমন পেঁচা মুখ হয়ে যাচ্ছিস না? 3 দিন হলো বাড়িতে আসছিস, আর সারা শব্দ নেই তোর। এত ভালো কবে হলি? আমি তো ভাবতাম আমার পেছনে লাগাই তোর কাজ। বলে কিছুক্ষণ হেসে তিয়ানার দিকে তাকায় তিলাত। তিয়ানার কোনো হেলদোল নেই। মন খারাপ হয়ে যায় তার। আদরের বোনের এমন অবস্থা মেনে নিতে পারছে না তিলাত। হেরে যায় না সে। বসা থেকে উঠে রুমটা ঘুরে ফিরে দেখে তিয়ানাকে খুঁচিয়ে বলল, ছি, তোর ঘরের একদম যা তা অবস্থা, দুর্গন্ধ আসছে। ইয়ার, কি করে থাকিস তুই এইসব দুর্গন্ধ নিয়ে? না, তিয়ানার কোনো প্রতিক্রিয়া নেই। একইভাবে চোখ বন্ধ করে বসে আছে সে, যেন ঘরে সে ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। বুকটা কেমন ভারী হয়ে আসে তিলাতের। অন্য সময় হলে এই কথাগুলো বলার অপরাধে তিয়ানা তাকে সারা বাড়ি দৌড় করাতো, কিন্তু এখন কষ্ট হয় তার বোনকে এই অবস্থায় দেখে। তিলাত দাঁড়ায় না, ঘর থেকে বের হয়ে যায়। মেঘালয়ের সাথে দেখা করতে হবে তাকে। জানতে হবে মেঘালয় কেন করছে এসব, সে কি চায়।
হসপিটালেও আসলেও কোনো রুগী দেখতে পারছে না মেঘালয়। ভুল করছে বারবার সে। মাথায় শুধু তিয়ানার চিন্তা আসছে। তিয়ানাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে সে, কিন্তু সব সত্যিটা সামনে আনতে হলে এইটুকু করতে হবে তাকে। তিয়ানার ব্যথিত ক্লান্ত মুখখানা তার চোখের সামনে ভেসে ওঠে। বুকে সূক্ষ্ম যন্ত্রণা অনুভব হচ্ছে তার, সাথে মাথাটাও খুব ধরেছে। তাই নিজ কেবিনে এসে টেবিলে মাথা ঠেকিয়ে বসে থাকে সে। এই যন্ত্রণা, এই মাথা ব্যথা সারানোর একমাত্র ঔষধ হচ্ছে তিয়ানা। কিন্তু তিয়ানাই তো দূরে, তার থেকে তার উপর অভিমান করে বসে আছে মেয়েটা। আজকাল বাড়ি ফিরতেও ইচ্ছা করে না তার। ঘরে ফিরে তিয়ানাকে দেখাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সেখানে ঘরে ফিরে যদি বউকেই না দেখতে পারে, কি লাভ বাড়ি ফিরে? কেবিনের দরজায় জোরে শব্দ হওয়ায় ভ্রু কুঁচকে মাথা তুলে তাকায় মেঘালয়। সামনে তিলাত দাঁড়িয়ে, চোখে অসম্ভব রাগ নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। তিলাতের রাগের কারণ বুঝতে পেরে ঠোঁট এলিয়ে হালকা হাসে মেঘালয়। ঠাট্টাময় কণ্ঠে বলল, হঠাৎ কি মনে করে আপনার আবির্ভাব হলো শালাবাবু? উত্তর দেয় না তিলাত। চোয়াল শক্ত করে কঠোর দৃষ্টিতে মেঘালয়ের দিকে তাকিয়ে থাকে সে। তা দেখে মুচকি হাসে মেঘালয়। হেসে বলল, বসে কথা বলি। কোনো কথা না বলে শান্ত হয়ে চেয়ার টেনে বসে তিলাত। খানিকক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করে মেঘালয়কে প্রশ্ন ছুড়ে মারে। কি চাস? চেয়ারে গা এলিয়ে এতক্ষণ তিলাতের দিকে তাকিয়েছিল মেঘালয়। তিলাতের প্রশ্নে ঠোঁট এলিয়ে হাসে সে। বিরক্ত হয়ে তিলাত বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ বের করে সে। নিজের মাথা ঠিক রাখতে পারে না তিলাত। রেগে গিয়ে কিছু একটা বলতে নিলে তাকে থামিয়ে দেয়। প্রশ্ন করলো মেঘালয়, কি খাবি, চা না কফি? রাগে হিসহিসিয়ে উঠে তিলাত। নিজেকে কন্ট্রোল না রাখতে পেরে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চেয়ারে সজোরে পা দিয়ে লাথি মারে সে। তবে সেসবে মেঘালয়ের তেমন একটা ভাবান্তর হয় না। সে আগের মতোই চেয়ারে গা এলিয়ে বসে হাসতে থাকে। তিলাত টেবিলের উপরে জোরে থাপ্পড় মারে, আর থাপ্পড়ের ফলে টেবিলে থাকা পানির গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। মেঘালয় এক নজর সেদিকে তাকিয়ে হালকা হেসে বলল, মাথা ঠান্ডা কর। রেগে গিয়ে চিল্লিয়ে বলল তিলাত, মাথা ঠান্ডা করব? যার বোনের আজ এই অবস্থা, সে মাথা ঠান্ডা করবে? তুই জানিস আমার বোনের কি অবস্থা তুই করেছিস? আমার বোন বোবা হয়ে গিয়েছে, কারোর সাথে কথা বলছে না। আমি হাজারটা খুঁচিয়ে কথা বললে ও এখন আর খেপে যায় না। সবটা তোর কারণে হয়েছে মেঘ। আমি তোকে বিশ্বাস করেছিলাম। তিলাতের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে মেঘালয়। তিলাতের বলা শেষ তাকে প্রশ্ন করলো মেঘালয়, এখন বিশ্বাস করিস না? না। অকপটে উত্তর দেয় তিলাত। তিলাতের এমন উত্তরে খানিকটা খারাপ লাগে মেঘালয়ের। বন্ধু তাকে অবিশ্বাস করে। বুকটা কেঁপে উঠে তার, মলিন হয়ে যায় মুখ। হালকা হাসার চেষ্টা করে বলল সে, যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে তিলাত। তেড়ে উঠে তিলাত। আমার বোনকে কষ্ট দেওয়াটাই ভালো হচ্ছে। তোর বোনকে আমি ভালোবাসি। তিলাত চোখ মুখ খিচে উত্তর দেয়, আমি বিশ্বাস করি না। দুদিন আগে হলেও আমি বিশ্বাস করতাম তুই আমার বোনকে ভালোবাসিস, কিন্তু আজ বিশ্বাস করতে পারছি না। পরিস্থিতি বা তোর আচরণ বিশ্বাস করতে দিচ্ছে না আমাকে। থেমে যায় তিলাত। কিছুক্ষণ চুপ থেকে ধরা তবে কঠোর স্বরে বলল, আমার বোন যদি চায় তোকে ডিভোর্স দেবে, অন্যরা না চাইলেও তাতে আমি আমার বোনকে সাপোর্ট করব। আসছি। দাঁড়ায় না তিলাত, গট গট করে হেঁটে চলে যায়। মেঘালয় অবাক দৃষ্টি নিয়ে তিলাতের যাওয়ার পথে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে হালকা হাসে সে। রাতে বেশ দেরি করে বাড়ি ফিরে মেঘালয়। বাড়িতে এসে পরিবারের সবাইকে এত রাতে ড্রয়িং রুমে দেখে এক পলক তাদের দিকে তাকিয়ে তাদের এক প্রকার উপেক্ষা করে নিজের ঘরে চলে যায় সে। চোয়াল শক্ত হয়ে আসে অভিকের। হুঙ্কার দিয়ে মমিতার উদ্দেশ্যে বলে উঠে সে, তোমার ছেলে চাচ্ছে কি? এভাবে উপেক্ষা করে চলে যাওয়ার মানে কি? মমিতা একবার উপরে ছেলের ঘরের দিকে চেয়ে ধীর কণ্ঠে বলল, সারাদিন পর এত রাতে এসেছে, হয়তো ক্লান্ত, তাই কথা না বলে চলে গিয়েছে। ধমকে উঠে অভিক। ছেলের হয়ে কথা বলবে না। তোমার ছেলেকে কি বিয়ের জন্য জোর করা হয়েছিল? নিজ ইচ্ছাতে বিয়ে করে এসবের মানে কি? নিজে আরেক মেয়েকে বিয়ে করার যখন এত ইচ্ছা ছিল,
তাহলে আমার তিনু মায়ের জীবন কেন নষ্ট করলো? আমি কথা বলছি মেঘের সাথে। অভিক কণ্ঠস্বর উঁচু করে বলে উঠল। তোমার ছেলের জন্য যদি আমার বন্ধুর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়, তো তোমার ছেলেকে ত্যায্য সন্তান করতেও আমার বাঁধবে না। নিজ ঘর থেকে অভিকে চেঁচামেচি শুনেও সেটা কানে নেয় না মেঘালয়। শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে সে। বিছানায় শুতেই তিয়ানার কথা প্রচণ্ড মনে পড়ে যায় তার। এই একটা মাস প্রতিদিন তিয়ানাকে সে তার বুকে নিয়ে ঘুমাতো। দীর্ঘশ্বাস ফেলে ঘুমানোর বৃথা চেষ্টা করে মেঘালয়। তিয়াশার কিছু ছবি হাতে নিয়ে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তিয়ানা। তার মনে শুধু একটা কথাই বারংবার ফিরে ফিরে আসছে, মায়ের করে যাওয়া পাপই কি আজ তার এই দশা? পিছন থেকে তিয়ানার ঘাড়ে কেউ হাত রাখে। পিছন ফিরে তিলাতকে দেখে মৃদু হাসে তিয়ানা। তিলাতকে বসতে বলে নিজে সরে গিয়ে জায়গা করে দেয় বসার। তিলাত বোনের পাশে ব্যালকনির ফ্লোরে বসে পড়ে। তিয়ানার হাতে তিয়াশার ছবি দেখে থমকায় তিলাত। তিয়ানার কাছে কি করে ছবিগুলো আসলো? আবার নিজ মনেই বলে হয়তো তিয়াশা এগুলো তুলিকার ছবি ভেবে দেখছে, তাই হাসার চেষ্টা করে বলল, আম্মু আব্বুর বিয়ের ছবি নিয়ে কি করছিস? দেখছিস নাকি? দেখি, এদিকে দে, আমিও দেখি। তিয়ানা ভাইয়ের দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিয়ে বলল, মায়ের ছবিগুলো দেখছি আর ভাবছি মায়ের করে যাওয়া পাপের ফল সন্তান হিসাবে আমি ভোগ করছি কিনা। থতমত খায় তিলাত, গলা শুকিয়ে আসে তার। বার কয়েক চোখ খিচে পিটপিট করে হাসার চেষ্টা করে বলল, কি বলছিস? আম্মুর আবার কিসের পাপ? ভাইয়ের থতমত ভাব দেখে ঠোঁট এলিয়ে শব্দ করে হাসে তিয়ানা। তিয়াশার একটা ছবি নিজ হাতে তুলে ছবিটার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, এটা তো আমার মায়ের ছবি তাই না ভাইয়া? যার নাম তিয়াশা, যিনি আমাদের গর্ভধারিণী, তাই না? মেয়ের জন্য গ্লাসে করে গরম দুধ নিয়ে আসছিল তুলিকা। বারান্দায় এসে মেয়ের বলা কথাগুলো শুনে তার বুক ধপধপ করে উঠে। হাত থেকে দুধের গ্লাস ফ্লোরে পড়ে যায়। হতভম্ব হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে সে। দরজায় খিল আটকে বসে আছে তুলিকা। অতিরিক্ত ভয়ে শরীর কাঁপছে তার। ঘুরে ফিরে মাথায় একটা প্রশ্নই আসছে, তিয়াশা কি শেষ অবধি তার মেয়েকেও কেড়ে নিল? বোন হয়ে বোনের সব কেড়ে নিয়েও ক্ষান্ত হলো না, শেষে তার সন্তানকেও। ডুকরে কেঁদে ওঠে তুলিকা। তার আর যন্ত্রণাগুলো সহ্য হচ্ছে না। এর চেয়ে হয়তো তার মরণ ভালো ছিল। মরে গিয়েও তার সব সুখ কেড়ে নিয়ে গেল তিয়াশা। আজ প্রথম তুলিকার ভীষণ ক্ষোভ জন্ম নেয় নিজের বোনের প্রতি। পাশের ঘর থেকে শোনা যাচ্ছে সাজিদ তিয়ানাকে জিজ্ঞাসা করছে কি করে সে এসব জানলো। সোফায় মাথা নিচু করে হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তিলাত দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কিয়ে মাকে ডেকে যাচ্ছে। সাজিদ তিয়ানার পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, তিয়ানা মা, তুমি কি করে এসব জানলে? ফুপিয়ে উঠে তিয়ানা। জলে চিকচিক করা চোখ নিয়ে বাবার দিকে তাকায় সে। কেঁদে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে। সাজিদ পরম যত্নে মেয়েকে আগলে নেয়। মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, বলো না, কি করে জানলে? কিছু মাস আগে রাতে যখন মেঘ ভাইয়ের বাড়িতে খেতে গিয়েছিলাম, আমরা তখন তোমার আর পাপ্পির কথাগুলো শুনে ফেলি। তুমি যখন পাপ্পিকে ছাদে দাঁড়িয়ে সবগুলো বলছিলে, সিঁড়ি রুম থেকে আমি সবই শুনে নিই। মেয়ের কথা শেষ সে দীর্ঘশ্বাস ফেলে সাজিদ। এটা তো হওয়ারই ছিল, একদিন না একদিন তো জানতোই তিয়ানা। কিন্তু আজ তার তুলিকার জন্য বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতরে কেমন খা খা করছে। তিয়ানা বাবার বুক থেকে মাথা তুলে প্রশ্ন করলো, আমার মা খুব খারাপ ছিল তাই না আব্বু? উত্তর দেয় না সাজিদ। মেয়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সে। বোনের কথাগুলো শুনে সেখানে আর দাঁড়ায় না তিলাত। বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ভেতরে ক্ষতগুলো কেমন তাজা হয়ে উঠল আবার। নিজের মায়ের প্রতি আরও বেশি ক্ষোভ জন্ম নেয় তার। আজ মানুষটা না থেকেও তাদের সংসারে আগুন লাগালো। সাজিদকে চুপ থাকতে দেখে তাকে হালকা ঝাঁকিয়ে জানতে চাইল তিয়ানা। সাজিদ মেয়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দিল, খারাপ ছিল না, শুধু দুজনের ভালোবাসার মানুষের মধ্যে ঢুকে পড়েছিল, যার ফলাফল অনুসারে আমাদের সবার জীবন আজ এতটা অগোছালো।
সাজিদের বলা শেষে উঠে গিয়ে নিজ ঘরে খিল আটকে দেয় তিয়ানা। সাজিদ খানিকক্ষণ মেয়ের ঘরের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজ ঘরের দিকে এগিয়ে যায়। অতীত সেদিন সাজিদের ঘুম ভাঙার পর তার কিছু মনে না থাকলেও নিজের অবস্থা দেখে, সাথে নিজ ঘরে কাউকে না দেখেও একটুকু বুঝে যায় গতকাল রাতে তার সাথে কেউ ছিল, তাদের মধ্যে সম্পর্ক হয়েছে। প্রথম সন্দেহটা তার তিয়াশার প্রতি হয়, কারণ তিয়াশা এর আগেও একবার সুযোগ নিয়েছিল। রাগ হয় সাজিদের, রেগে তিয়াশার ঘরে গিয়ে তিয়াশাকে ধমকেও আসে। তিয়াশা জানতো সে ছিল না, আর সে না থাকলে এই বাড়িতে দ্বিতীয় তুলিকা, তাহলে তুলিকাই হবে হয়তো। তবে তিয়াশা সাজিদের ভুল ভাঙ্গায় না, সে নিজের সংসার খোয়ানোর ভয়ে দোষ নিজের ঘাড়ে নিয়ে সাজিদের বিভিন্ন কটু কথাগুলো হজম করে নেয় সে। কিন্তু বিপত্তি বাধে মাস দেড়েক পর, যখন তুলিকা হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালিস হয়, বরং জানতে পারে সে মা হতে চলছে। থমকায় তিয়াশা, তুলিকা নিজেও বিস্মিত হয়। তিয়াশা জানতো সে ভুল করেছে, এরপর যা সে করবে সেটাও তার ভুলই বটে, কিন্তু কি করার ছিল তার? সাজিদ তাকে মেনে না নিলেও তাদের সংসার জীবনে ততদিন বহু বছর পার হয়ে গিয়েছিল, তাদের একটা সন্তানও ছিল। তাকে মেনে না নিলেও সাজিদ তার তিলাতকে কখনো দূরে সরায়নি, মেনে নিয়েছিল সে তিলাতকে। এবার যদি সাজিদ জেনে যায় তুলিকার গর্ভে তার সন্তান বেড়ে উঠেছে, সাজিদ সে কখনোই আর পাবে না। তিয়াশা সেদিন নিজের সংসার বাঁচাতে দ্বিতীয়বার তুলিকার পায়ে পড়ে ভিক্ষা চায় সাজিদকে। বরাবরের মতো সেদিনও তুলিকা বোনকেই বেছে নেয়, মেনে নেয় তিয়াশার কথা। আমেরিকায় চলে যাওয়ার বাহানায় করে আলাদা ফ্ল্যাট নিয়ে আলাদা থেকে যায় সে। এদিকে তিয়াশা নিজেকে সাজিদের সামনে প্রেগনেন্ট দাবি করে। সব কিছুই মৌমিতার দৃষ্টি গোচরেই ছিল, এমনকি তুলিকার সিজার অবধি সেই করেছিল, এবং তুলিকা নিজের সন্তানকে বোনের হাতে তুলে দেয়, যা সবটাই 8 বছর বয়সী মেঘালয় জেনে যায়। সেদিন স্কুল থেকে সোজা মায়ের হসপিটালে চলে আসে মেঘালয়। মায়ের কেবিনের সামনে এসেই সবটা দেখে ফেলে সে। তার আন্টি আম্মু নিজের সন্তানকে কি করে বলিদান দিতেছিল মেনে নিতে না পারলেও কাউকে সেটা জানতে অবধি দেয় না মেঘালয়। সে সত্যিটা জানে, নিজের মধ্যেই গোপন রাখে বিষয়টা। বর্তমান হসপিটালে তিয়ানাকে কোলে নিয়ে ছুটাছুটি করছে তিলাত। হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে তিয়ানা, পানির ছিটাতেও জ্ঞান ফিরল না তার। ভয় পেয়ে যায় তিলাত, তৎক্ষণাৎ বোনকে কোলে তুলে হসপিটালে নিয়ে চলে আসে সে। তিয়ানাকে কেবিনে দিয়ে করিডোরে থাকা চেয়ারে বসে পড়ে তিলাত। ততক্ষণে তুলিকাও এসে পড়ে। মায়ের উপস্থিতি টের পেয়ে বসা অবস্থাতেই মাকে জাপটে ধরে তিলাত। চোখ থেকে তার জল গড়িয়ে পড়ে। মনে মনে প্রতিজ্ঞাও করে মেঘালয়কে তার বোনের কাছে ঘেঁষতে অবধি দেবে না সে। আজ মেঘালয়ের জন্য তার বোনের এই অবস্থা। ছেলের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় তুলিকা। নিজেকে উদ্ভ্রান্তের মতো লাগছে তার সুখের সংসারটা কেমন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এটা তো তার কাম্য ছিল না। এত কষ্ট কেন তার? পৃথিবীর সব যন্ত্রণা, সব কষ্ট যন্ত্রণা কি শুধু তার আর তার সন্তানদের জন্যই? মায়ের থেকে সরে গিয়ে মাকে পাশে থাকা চেয়ারে বসায় তিলাত। তুলিকা পাথরের মতো বসে থাকে। ভালো করে মাকে পর্যবেক্ষণ করে তিলাত। মনে হলো তার মা একদিনে কেমন বুড়ি হয়ে গিয়েছে। চাপা দীর্ঘশ্বাস ফেলে তিলাত। মেঘালয়ের প্রতি জমে থাকা রাগটা যেন তিরতির করে বাড়ছে তার। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। বসা থেকে উঠে দাঁড়ায় সে। হাত কষলে করিডোরের এ মাথা থেকে ও মাথা অবধি হাঁটতে থাকে নিজের রাগটাকে আয়ত্তে আনার জন্য। তবে হেঁটে মেঘালয়ের কেবিন অবধি এসেই মাথা বিগড়ে যায় তার। ভেতর থেকে খিলখিল করে হাসির শব্দ শোনা যাচ্ছে। নিজেকে আটকাতে না পেরে মেঘালয়ের কেবিনের দরজায় জোরে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে সে। বৃষ্টির সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে হাসছিল মেঘালয়। তখন কেবিনের দরজায় জোরে ধাক্কানোর শব্দে ঘুরে তাকিয়ে দেখে তিলাত এসেছে। তিলাতকে দেখে মুখের হাসির রেখাটা বড় করে বলল, হঠাৎ তুই? আয় বস।
তিলাত একবার বৃষ্টি নামক মেয়েটার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে মেঘালয়ের দিকে তাকায়। রাগের সামনে থাকা টেবিলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। তিলাতের এহনো কাণ্ডে রেগে যায় মেঘালয়, তবে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সংযত করে সে। বৃষ্টি হতভম্ব হয়ে যায়, চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ভীতু চোখে তিলাতকে দেখে সে। তিলাত দেখতে ভয়ঙ্কর লাগছে, রাগে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে, শরীর কাঁপছে তিলাতের। বড় বড় শ্বাস ফেলে রেগে চিল্লিয়ে বলল, তোর জন্য আমার বোন আজ হাসপাতালে, আর তুই এখানে বসে এই মেয়েটার সাথে হাসি ঠাট্টা করছিস? তিয়ানার অসুস্থতার খবরে চোখের দৃষ্টি শীতল হয়ে আসে মেঘালয়ের। অবাক কণ্ঠে প্রশ্ন করল। মানে? মেঘালয়ের প্রশ্নের তাচ্ছিল্যের হাসি হাসে তিলাত। তাচ্ছিল্য স্বরে বলল, ভালোবাসিস নাকি আমার বোনকে? এই ভালোবাসার নমুনা